আমরা লাইভে আছি। We will start immediately after 1 minute. Sure. So আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি আলহামদুলিল্লাহ। তোমার কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। সো এটা তো আমাদের সৌভাগ্য যে গ্রিন সোসাইটি বাংলাদেশের আজকের লাইভ শোতে আমরা আপনাকে পেয়েছি। আপনাকে আমরা অবশ্য অন্যভাবে জানি, তারপরও আমাদের শুরুতেই একটু বলে রাখছি যে আমাদের সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় এমবিএ অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি, এক সময়কার কর্পোরেট লিডার, এখন এন্টারপ্রেনিয়র মিস্টার ওয়াজেদ আলী। সো প্লিজ আমাদের প্রতিদিনকার লাইভের মতো আপনার কাছে আমরা একটু শুনতে চাই যে আপনার সেই শৈশব ছোটবেলা হতে এই এখন পর্যন্ত এই যাত্রা পথটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি গ্রিন সোসাইটি বাংলাদেশ এবং ডক্টর তানভীরকে আমাকে ইনভাইট করার জন্য এই শোতে। আমি সবসময় শোটা ফলো করার চেষ্টা করি এবং আগের দুটো শোতেও আমি দেখেছি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তো নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে আজকে এখানে আসতে পেরে। আর আমার নিজের সম্পর্কে আসলে বেশি কিছু বলতে চাই না, কারণ আমি খুব সামান্য একজন মানুষ। তবে নিজেকে মেড ইন চিটাগং দাবি করতেই ভালোবাসি। যদিও জন্ম আমার চট্টগ্রামে নয়, কিন্তু আমি চিটাগং এর মানুষ। কারণ আমার জন্মের পর 3-4 বছর বয়সেই আমি চট্টগ্রাম চলে আসি আমার বাবা মার হাত ধরে। তো আমার স্কুলের প্রথম স্কুলিং হয় শিশুবাগ নামে একটা কিন্ডারগার্টেন স্কুল। অনেকেই হয়তো নাম শুনে থাকবেন। অনেক সবচেয়ে প্রাচীনতম কিন্ডারগার্টেন চিটাগং। আমার প্রথম স্কুল ছিল শিশুবাগ, তারপরে মুসলিম হাই স্কুল, সেখান থেকে এসএসসি পাশ করি 86 সালে। তারপর সরকারি বাণিজ্য কলেজ, সেখান থেকে এইচএসসি পাশ করি 88 সালে। তারপর বিবিএ ভর্তি হই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1989-তে শুরু হয় যাত্রা, আর 95-তে সেই যাত্রা শেষ হয়। এমবিএ ইন্টার্নশিপ করি আমি 95 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মাঝামাঝি রিপোর্ট জমা দিই। তো ইন্টারেস্টিংলি আমার ইন্টার্নশিপটা ছিল অনেক অনেক মেমোরেবল বলবো, এবং অনেক বেশি ইম্প্যাক্ট করেছে আমার পরবর্তী জীবন। কারণ এটা ছিল একটা মাল্টিন্যাশনাল, ব্রিটিশ মাল্টিন্যাশনাল, বার্জার পেইন্টস। সেখানে আমাকে পাঠিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর আব্দুল মান্নান স্যার, যার কাছে কৃতজ্ঞ। কারণ উনি পাঠানোর আগে দু একটি টিপস দিয়েছিলেন আমাকে, যেটা সারা জীবন আমি মনে রেখে। উনি বলেছিলেন যে তুমি ওখানে গেলেই তোমার ইন্টার্নশিপ হয়ে যাবে না, তোমাকে কোয়ালিফাই করতে হবে, ইউ হ্যাভ টু উইন দ্য ইন্টার্নশিপ। এই কথাটা উনি বলেছেন। তো সেটা মাথায় রেখেই কিন্তু আমি গিয়েছিলাম, এবং আমাকে অনেক কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল, বাট শেষ পর্যন্ত আমি সেটা উইন করতেই পেরেছিলাম। আমার স্যারের মান সম্মান এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানটা রাখতে পেরেছিলাম। এবং আমার ইন্টার্নশিপের পরে তারা আমাকে জবও অফার করেছিল, যদিও আমি সেটা নেইনি। কারণ আমার ইচ্ছা ছিল যে আমি এমন একটা অর্গানাইজেশন থেকে যাত্রা শুরু করি যেখানে অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে। বার্জার পেইন্টসকে আমি যতটুকু দেখেছি যে ওরা অনেক বেশি অর্গানাইজ ছিল, অনেক প্ল্যান্ড একটা অর্গানাইজেশন, খুব ভালো এনভায়রনমেন্ট, কিন্তু সেখানে ছকের বাইরে কিছু করা আসলে সম্ভব ছিল না। যার ফলে আমি সিদ্ধান্ত নেই যে হয় এন্টারপ্রেনার হব, না হলে বাংলাদেশি কোনো অর্গানাইজেশন থেকে যাত্রা শুরু করি। তো লাকিলি আমার অফারটা আসে এমপ্লয়ারের কাছ থেকে, আমি কোনো জবের জন্য সেখানে যেতে হয়নি। আবুল খায়ের গ্রুপ,
আমাকে ডেকে নিয়ে যায়। তো সেখানে আমি একজন ট্রেনি এক্সিকিউটিভ হিসাবে আমার কেরিয়ার শুরু করি কমার্শিয়াল ডিপার্টমেন্ট 1996 সাল। আর আমার এই প্রফেশনাল জার্নিতে একজন ট্রেনি এক্সিকিউটিভ থেকে শুরু করে আমি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছেছি, একজন জেনারেল ম্যানেজার এবং হেড অফ দি ফাংশন। সাপ্লাই চেনকে হেড করতাম আমি, আবুল খায়ের স্টিল, শাহ সিমেন্ট দুটোই আমি দেখতাম, বাংলাদেশের লার্জেস্ট স্টিল মিল এবং সিমেন্ট ফ্যাক্টরি, এবং সমস্ত এক্সপানশন গুলোর সময় আমি ইনভলভ ছিলাম এই দুটো প্রজেক্টে। তো এটা মোটামুটি আমার ক্যারিয়ার জার্নি। 2015 সালে আমি সিদ্ধান্ত নেই যে আমি আসলে কর্পোরেট দুনিয়া ছেড়ে নিজের কিছু করব। তো সেই সিদ্ধান্ত থেকেই মূলত সেলফ এমপ্লয়েড হয়ে নতুন যাত্রা শুরু করি আর কি। তো সেই যাত্রায় অনেক চড়াই উতরাই পেরিয়ে এখনো টিকে আছি। আশা করছি এই কোভিডময় দিনগুলো পার হয়ে আবার আমরা সোনালী আলোর দিনে ফিরে আসব এবং আমাদের সেই কর্মতৎপরতা চালু থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সো আপনার যে এটা ট্রানজিশন হলো, আপনি কর্পোরেট লিডার হতে এন্টারপ্রেনিয়র হলেন, আপনার এই এন্টারপ্রেনিয়রশিপ লাইফটা সম্পর্কে যদি সংক্ষেপে একটু বলতেন, আপনার এখনকার ভেঞ্চার গুলো, এখনকার অ্যাক্টিভিটিস গুলো যদি একটু সংক্ষেপে বলতেন। জি ধন্যবাদ। আমি নিজেকে এন্টারপ্রেনার বলতে চাই না, কারণ এই শব্দটা অনেক ব্যাপক, অনেক বড় বিষয়। আমি দুদিন আগে আমাদের বাংলাদেশের নামকরা একজন এন্টারপ্রেনার, উনি বশিরউদ্দিন সাহেব, আকিজ গ্রুপের কর্ণধার, ওনার ইন্টারভিউটা পড়ছিলাম আর কি। তো অবাক হয়ে দেখলাম যে একজন আসলে বড় এন্টারপ্রেনার হতে হলে কি ধরনের দূরদৃষ্টি এবং তার যে বিচার বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ। তো আমি অতটা মেধাবী মানুষ নই, কিন্তু আমার যেটা ছিল যে আমি ছোটবেলা থেকেই এক ধরনের কি বলবো স্বাধীন চেতা বলা যায় যেটাকে, মানে সবসময় নিজের বুদ্ধিমত্তাকে ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতাম এবং সবসময় যে কোনো বিষয়ে নিজের মতামত রাখার চেষ্টা করতাম। এবং আমার শিক্ষা জীবনেও, আমি ছাত্র জীবনেও অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিজের সাথে জড়িত ছিলাম, সংগঠন করেছি অনেক, আমি থিয়েটার করেছি, আমি ডিবেট করেছি, তারপরে খেলাধুলাও করতাম, পাড়ার ক্লাবের ক্যাপ্টেনও ছিলাম। তো সবসময় একটা দলীয় পরিমণ্ডলে নিজেকে জড়িত রেখে আরো অনেক মানুষকে এনগেজ করে কোনো একটা গোল অ্যাচিভ করা, এটাকেই আমি বলবো যে এন্টারপ্রেনারাল অ্যাটিটিউড বা একজন উদ্যোক্তার যে মৌলিক বৈশিষ্ট্য, যে সবসময় দলীয় চিন্তা করা, নিজেকে একদম ইন্ডিভিজুয়ালিজমের ভেতরে, যদিও আধুনিক জমানাটা সেরকম, কিন্তু আমি আসলে সেরকম ছিলাম। আমি সবসময় একজন গ্রুপ এর মধ্যে কাজ করার মধ্যে আনন্দ খুঁজে পেতাম, বা আরেকজন মানুষকে যখন আমি ইন্সপায়ার করতে পারতাম তখন নিজেকে অনেক বেশি সাকসেসফুল মনে হতো। তো সেই দৃষ্টিকোণ থেকেই মূলত আমি চাকরিতে জয়েন করলেও সবসময় মনের ভিতরে এটা ছিল যে পাশাপাশি এমন কিছু কি করা যায় যেখানে আরো দুজন মানুষকে আমি এনগেজ করবো বা তাদের জন্য এমপ্লয়মেন্ট তৈরি করবো। তো এন্টারপ্রেনারশিপের সবচেয়ে মৌলিক যেই আমি বলবো যে বেনিফিট একটা ইকোনমি বা একটা সোসাইটির জন্য, সেটা হচ্ছে যে সে এমপ্লয়মেন্ট জেনারেট করে। তো আমাদের মতো দেশে আসলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জন্য আমাদের প্রাইভেট সেক্টরকে আমি অনেক বেশি বলবো অ্যাপ্রিসিয়েট করি। তারা কিন্তু আমাদের দেশে এই কর্মসংস্থান তৈরির ব্যাপারে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমি যে প্রতিষ্ঠানে কাজ করেছি 1996-তে যে অবস্থানে আমরা ছিলাম 2015-তে তার চেয়ে অনেক, আমি মনে করবো যে 50 গুণ বেশি আমরা গ্রো করেছি এই অল্প সময়ের ভিতরে।
প্রায় 20 বছর সময়ের মধ্যে। তো এর সবচেয়ে বড় দিক ছিল যে ইকোনমিতে যেমন জিডিপিতে অনেক ইম্প্যাক্ট করেছে, বাট সবচেয়ে বড় ইম্প্যাক্টটা আমি বলবো যে প্রচুর মানুষের কর্মসংস্থান, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। তো আমি যে লাইনে ব্যবসাটা শুরু করি, প্রথম ছিল ইন্ডেন্টিং নেচারের, যে কিছু গ্লোবাল কোম্পানিকে আমি রিপ্রেজেন্ট করতাম একটা নিশ মার্কেটের জন্য। হয়তো তারা আবুল খায়েরও বিক্রি করতো, বাট আমার মার্কেটটা ছিল আরো ছোট স্কেলের। যে সমস্ত কাস্টমার, তারা আমাকে অফার করলো যে তুমি যেহেতু জব ছেড়ে আসছো, বাট ইউ হ্যাভ এক্সপার্টিস, সো লেট আস ওয়ার্ক টুগেদার, যে আমরা কিছু মিডিয়াম স্কেল, স্মল স্কেল কাস্টমারকে ক্যাটার করতে চাই, তুমি যদি আমাদেরকে হেল্প। তো সেটা দিয়েই মূলত আমি কাজ শুরু করি 2015। পাশাপাশি আরেকটা উইং আমাদের ছিল, একটা ইঞ্জিনিয়ারিং লাইনের বিজনেস, সেটা হচ্ছে যে প্রিফ্যাব্রিকেটেড স্টিল স্ট্রাকচার বলি আমরা, যেটা পিইবি সংক্ষেপে বলা হয়। এই ইন্ডাস্ট্রিটা তখন খুব গ্রোয়িং স্টেজে ছিল। তো আমরা সেখানে ইনভলভ হই এবং বড় যারা কন্ট্রাক্টর, গভর্নমেন্ট প্রজেক্ট গুলো, মেগা প্রজেক্ট গুলো যারা করেন, তাদের সাথে মিলে আমরা কিছু সাব কন্ট্রাক্টে প্রজেক্ট করা শুরু করি, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের প্রজেক্ট গুলোতে। ওখানে যে সমস্ত প্রিফ্যাব্রিকেটেড স্টিল স্ট্রাকচারের কাজ ছিল, সেগুলো আমরা আস্তে আস্তে তাদের কাছ থেকে নেই। প্রথমে ধরো যে কত 20-25 লাখ টাকার ওয়ার্ক অর্ডার দিয়ে কিন্তু কাজটা শুরু হয়। তো পরে পরে আস্তে আস্তে কাজ বাড়তে বাড়তে দেখা গেল যে বছর শেষে আমরা প্রায় 10 কোটি টাকার ওয়ার্ক অর্ডার জেনারেট করতে পেরেছি, যেটা কাজ হয়তো শেষ করতে আমাদের 1.5 বছর 2 বছর লেগে গেল। সেরকম অন এন অ্যাভারেজ আমরা 5 কোটি টাকার কাজ করতাম বলছি এই কারণে যে আমি যেই জার্নিটা শুরু করি একটা কোম্পানির সাথে জয়েন্টলি, তারা বেসিক্যালি ওই সময় স্ট্রাগল করছিল। দে ওয়ার স্ট্রাগলিং ডিউ টু ল্যাক অফ ফাইন্যান্স, ল্যাক অফ বিজনেস প্ল্যানিং। তো যিনি উদ্যোক্তা ছিলেন, তার অন্য পার্টনাররা তাকে ছেড়ে চলে গেল, সে অফিস ভাড়াও দিতে পারছিল না। সেই অবস্থা থেকে আমরা দুজন পার্টনার হয়ে তাকে বললাম যে ঠিক আছে, তুমি, ও 40% শেয়ারে থাকলো, আমরা দুজন 30% করে করে মোট 3 জনে মিলে আমরা আবার ব্যবসাটাকে দাঁড় করি। এবং আলহামদুলিল্লাহ ওই ব্যবসা এখনো সাকসেসফুলি রান করছে, যদি আমরা 3 জন এখন 3টা আলাদা কোম্পানি করে এখন আলাদা হয়ে নিজেরা আবার বিজনেস করছি। কিন্তু আমার যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে আমি আরো 2 জন এন্টারপ্রেনারকে প্রতিষ্ঠা করেছি এবং তারা এখন সাকসেসফুলি তাদের শোটা রান করছে। এবং এখন আমি আবার আরো 2 জন পার্টনার নিয়েছি যাদেরকে আমি তৈরি করবো। এরা একসময় আমার এমপ্লয়ি ছিল, তো আই হ্যাভ ইনভাইটেড দেম। ওকে, তো আমার অ্যাকচুয়ালি প্যাশনটা এই জায়গায় যে আমি এন্টারপ্রেনার নিজে বড় হওয়ার চেয়েও আমি চিন্তা করি যে আরো 2 জন এন্টারপ্রেনার যদি আমি তৈরি করি, তাহলে দে উইল কন্ট্রিবিউট মোর দেন মাইসেলফ। মানে আমি একা যেটা করতে পারবো না, তারা কিন্তু সেটা করছে অলরেডি। তারা এখন বছরে 10-20-30 কোটি টাকার পর্যন্ত কাজ করছে ওরা। যদি আমি এখন কিছুটা নিজেকে সংকুচিত করেছি, আমি আসলে বড় রিস্কে যাচ্ছি না বিকজ অফ মাই হেলথ এন্ড আদার কনসার্ন। তো আর একটু স্ট্রেসও আছে এই প্রজেক্ট গুলোর মধ্যে। তো সেজন্য আমি নিজেকে একটু সীমিত আকারে ইনভলভ রেখে আরো নতুন লোক তৈরি করার কাজ করে যাচ্ছি। তো আমার প্যাশনটা হচ্ছে যে আমি আরো এন্টারপ্রেনার তৈরি করবো। এখন যদি কেউ আমাকে, অনেক ছোট এন্টারপ্রেনার আমার কাছে আসে, যেমন যেই ছেলেটা আমার চুল কাটতো 20 বছর ধরে, তো সে একদিন আমাকে বললো যে স্যার আমি তো নিজে কিছু করার চিন্তা ভাবনা করছি। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, ইউ স্টার্ট লুকিং ফর এ স্পেস, খুব সস্তায় তোমাকে কেউ যদি জায়গা দেয় আমাকে বল। দেন ওয়ান ফাইন মর্নিং হি ফাউন্ড এ প্লেস যেটা খুবই সস্তা ছিল, বাট ওটাকে একটু তৈরি করে নিতে হবে। তো বললো যে স্যার আমার তো এত টাকা নেই, আপনি যদি কিছু পার্টনার হন তাহলে। ওকে ফাইন।
তো আমি পার্টনার হলাম, ইনভেস্ট করলাম, তার দোকানটা ডিজাইন করলাম, আরেক ছোট ভাইকে ডেকে ইন্টেরিয়র করালাম, সবকিছু রেডি করে দিয়ে পরে আমি বললাম যে তুমি রান করো, দরকার হলে আরেকজন তোমার মতো পার্টনার খুঁজে নাও, আমি তো এই ব্যবসা করবো না, তো তুমি টাকাটা আস্তে আস্তে আমাকে দিও। তো ঠিকই সে আরেকজন পার্টনার পেয়ে গেল, কারণ দোকান তো তখন রেডি, যে কেউ আসবে, তখন তার জন্য পার্টনার পাওয়া ইজি হয়ে গেল। তারই ইজি। প্রফেশনের আরেকজনকে সে পার্টনার নিল এবং মার্শাল্লাহ আজকে সে ব্যবসায়ী, হি ইজ অ্যান এন্টারপ্রেনার রাইট। তো সে খুব ভালোভাবেই তার সেলুন রান করছে এবং আমি তার কাস্টমার এখনো আছি, এবং আমার টাকাও সে দিয়ে দিয়েছে। তো এই ধরনের কাজ আরো করেছি আমি, তো সবগুলো তো এই পরিসরে আসলে বলা যাবে না। তো এটাই হচ্ছে যে আমার এন্টারপ্রেনারশিপের গল্প। আমি মনে করি এন্টারপ্রেনারশিপ হচ্ছে যে একটা অ্যাপেটাইট ফর টেকিং রিস্ক। ঝুঁকি নেবার মানসিকতা যদি না থাকে তাহলে তার আসলে এন্টারপ্রেনার হওয়ার সম্ভাবনা কম। কম মানে কি, সেটা হওয়াই যাবে না। আমাকে ঝুঁকি নিতে হবে, টাকা হারানোর একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি থাকতে হবে, তাহলে আমি নিজে কিছু করার চিন্তা করতে পারি। তো এখানে সাহস লাগবে, মেধা, মোটামুটি মেধা নিয়েও অনেকেই কিন্তু ভালো বিজনেসম্যান হয়ে গেছেন, সেরকমও আছে। আবার অনেক বিজনেসম্যান যারা বেশি মেধাবী তারা তো অবশ্যই এগিয়ে আছেন অন্যদের চাই। কিন্তু তার মানে এই না যে আমাকে অনেক বেশি টাকা লাগবে, অনেক মেধাবী হতে হবে, অনেক কিছুর আয়োজন করব তারপরে আমি এন্টারপ্রেনার হব, জিনিসটা আসলে সেরকম নয়। আর আজকাল তো অনেক ধরনের অ্যাডভাইজরি, যেমন আমরাই আছি, উই কাউন্সেল ফ্রি। আমাদের কোনো ছোট ভাই, কোনো জুনিয়র যদি তারা বলে যে উই ওয়ান্ট টু ভেঞ্চার এ নিউ আইডিয়া, দেন অফকোর্স উইল সাপোর্ট দেম যতভাবে পারা যায়। তো আজকের দিনে আমি বলবো যে আমাদের মতো দেশে এটাই হচ্ছে যে সবচেয়ে সময় উপযোগী প্রফেশন হতে পারে, বিকজ জব মার্কেট ইজ শ্রিঙ্কিং। এটা গ্লোবালি শ্রিঙ্কিং, নট অনলি ইন বাংলাদেশ। তো কবে নাগাদ আমরা রিকভার করবো আমরা জানি না, কারণ IMF বলছে যে গ্লোবাল ইকোনমি উইল বি শ্রিঙ্কিং বাই 5% দিস ইয়ার। তাহলে আমি যদি দেখি যে এবছরের শুরুতে আমরা বলেছিলাম যে আমরা 3% গ্রো করবো, এখন বলছি 5% শ্রিঙ্ক করবো, তাহলে অ্যাকচুয়ালি উই আর লুজিং 8% অফ গ্লোবাল জিডিপি অফ লাস্ট ইয়ার। তো এইটা রিকভার করতে হয়তো আরো 2-3 বছর লেগে যেতে পারে, আই ডোন্ট নো। এবং সেটা রিকভার হলেও সবগুলো জব যেগুলো আমরা হারাচ্ছি এখন সেটা রিকভার হবে এমন কোনো নিশ্চয়তা নেই। অনেকগুলো জব হয়তো চিরতরেই হারিয়ে যাবে। তো সেখান থেকে উঠে আসতে হলে অনেকগুলো এরকম ক্ষুদ্র উদ্যোগ লাগবে, কারণ যে কোনো ইকোনমিতে বড় এমপ্লয়ার হচ্ছে কিন্তু SME সেক্টর। তো আমাদের প্রচুর SME তে ইনভেস্ট করতে হবে, মেধা, অর্থ, সময়, শ্রম, সবকিছু দিয়ে আমাদেরকে আবার অর্থনীতিকে দাঁড় করাতে হবে। তো সংক্ষেপে এতটুকুই বলতে পারি যে এন্টারপ্রেনারশিপ ছাড়া আসলে দেশের অর্থনীতি অচল। অনেক ধন্যবাদ। আমাদের গ্রিন সোসাইটি বাংলাদেশে একদিন আমরা একটা ডিবেটের আয়োজন করলাম, উদ্যোক্তা হওয়ার জন্য কোনটা বেশি দরকার। ব্যাপক সাড়া পড়লো, অনেক কমেন্টস এখনো সেগুলো ওখানে রয়েছে। শত ব্যক্তির ওপিনিয়ন ছিল, দে ওয়ার ডিভাইডেড। কেউ বলছে ক্যাপিটাল থাকলে আইডিয়া এমনি চলে আসে, কেউ বলছে আইডিয়া থাকলে ক্যাপিটাল চলে আসে। তো ছোট্ট করে আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে আইডিয়া এবং ক্যাপিটাল দুটোকে সামনে রাখলে উদ্যোক্তা হওয়ার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ? মানে সাধারণভাবে দুটোই খুব গুরুত্বপূর্ণ। ক্যাপিটাল তো বিজনেসে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু শুধু ক্যাপিটাল হলেই আমি উদ্যোক্তা হতে পারবো এমন কোনো নিশ্চয়তা কিন্তু নাই। সো আলটিমেটলি আইডিয়াটা ইম্পর্টেন্ট ফার্স্ট, সবার আগে আইডিয়া আমি বলবো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আর যদি কিছু সেই ক্রিটিক্স আইডিয়াটা আছে, ইউনিক কিছু হয়, ক্রিটিক্স বলেন।
সেক্ষেত্রে অ্যাডভান্টেজটা বেশি থাকতে পারে যদি একটা ইউনিক আইডিয়া আমি জেনারেট করতে পারি, যেটা হয়তো কেউ এখনো করেনি, বা এমন একটা আইডিয়া যে আমি এমন একটা প্রবলেম সলভ করব মানুষের, যে প্রবলেমটা হয়তো এ পর্যন্ত কেউ সলভ করেনি, বা করলেও সেটা চাহিদা অনুযায়ী যথেষ্ট নয়, সেরকম কোনো আইডিয়া যদি আমার থাকে তাহলে আমি উদ্যোক্তা হতে পারবো। এখন ক্যাপিটাল আমি কিভাবে জোগাড় করবো সেটারও অনেক কৌশল কিন্তু আজকাল শেখানো হয়, একাডেমিক্যালি শেখানো হচ্ছে। তো তুমি যেহেতু ফাইন্যান্সের টিচার, সো ইউ নো হাউ টু জেনারেট দ্য ফান্ড। এবং আমি না, আমার আমি ব্যক্তিগত আমি অভিজ্ঞতা থেকে বলি যে আমি যখন ব্যবসাটা শুরু করি, যে স্ট্রাকচারের ব্যবসাটা, ইন্ডেন্টিং এ তো ফান্ড খুব একটা দরকার হয় না, কারণ এখানে হচ্ছে যে কানেকশনসটাই মেইন। কাস্টমার থাকতে হবে, আমার কিছু সোর্স থাকতে হবে, ওই দুটোকে কানেক্ট করে দিতে পারলেই আই ক্যান জেনারেট সাম কমিশন। সেটা জন্য খুব বেশি ইনভেস্টমেন্ট দরকার হয় না। কিন্তু আমরা যেটা করেছি যে ইঞ্জিনিয়ারিং বিজনেস, বা এটা এক ধরনের কনস্ট্রাকশনই বলবো, তো ওখানে ক্যাপিটাল তো অবশ্যই জরুরি। তো আমি যখন নেমে গেলাম, যখন বড় ওয়ার্ক অর্ডার পেয়ে গেলাম, তখন খুব টেনশনেও পড়লাম যে এত টাকা কিভাবে জেনারেট করব। তো স্টেপ বাই স্টেপ আমরা করেছি সেটা। তো সেটা করতে গিয়ে প্রথম যেটা করেছি যে যিনি এমপ্লয়ার, মানে যিনি আমাকে কাজ দিচ্ছেন, তাকে বলেছি যে ভাই এত পার্সেন্ট আমাকে মিনিমাম অ্যাডভান্স করতে হবে, বিকজ উই আর নট বিগ কোম্পানি লাইক ইউ। তো মালিকের কাছে গিয়ে সারেন্ডার করলাম, উই আর নট বিগ, উই আর ভেরি স্মল, we can do this job very efficiently even within the target you are giving us, but you have to help us by supporting liquidity. তো উনি ওনার ফাইন্যান্স ম্যানেজারকে ডেকে বলেন যে ওনাদের বিল টিল কি আছে দেখেন, তো একটু মানে পজিটিভলি দেখবেন, এভাবে বলে দিলেন। এটা একটা সাপোর্ট। দ্বিতীয় সাপোর্টের জন্য গেলাম আমার ভেন্ডর, আরেকজনের কাছ থেকে কিন্তু আমি ম্যাটেরিয়াল পারচেজ করি। তাকে গিয়ে বললাম যে দিস মাচ মানি আই হ্যাভ, দিস ইজ দ্য প্রজেক্ট এন্ড আই নিড ইউর সাপোর্ট, ইউ হ্যাভ টু ইম্পোর্ট দিস মাচ। মানে আমি ধরেন তাকে 20 লাখ টাকা 30 লাখ টাকা যেটা আমি অ্যাডভান্স পাচ্ছি সেটা দিয়ে দিলাম, বললাম যে 2 কোটি টাকার মাল লাগবে, আপনি কি আমাকে দিতে পারেন? উনি বলছে ভাই আপনার সাথে এই প্রথম পরিচয়, কিভাবে এটা সম্ভব? আমি আমি আপনার কোনো অ্যাসেট থাকলে সেটা ডকুমেন্ট আমাকে দেয়। আমি বলছি আই হ্যাভ নো অ্যাসেট, আমি হচ্ছে অ্যাসেট, আমার এই পরিচিতি, আপনি মার্কেটে আমার সম্পর্কে খোঁজ নিতে পারেন। বলে যে তাইলে আমাকে একদিন সময় দেন। ওকে ফাইন, আমরা একদিন কেন 2 দিন সময় নেন, কোনো সমস্যা নেই। 2 দিন পরে উনি ডাকলেন আমাকে যে ভাই আসেন। কি হলো? হ্যাঁ আমি কাজটা করতে চাই। কেন? বলে আপনাকে আমার আমার দিল বলে যে আপনার সাথে এই কাজটা করা যায়। এই যে মানুষকে মোটিভেট করে, তাকে কনভিন্স করে যে আমি রিলায়েবল, আমাকে ট্রাস্ট করা যায়, এবং পুরো প্রজেক্টটা ওপেন করে দিয়ে তার ফান্ডটা আমি ইউটিলাইজ করার একটা মেকানিজম বের করলাম। আমি জানি না এই বুদ্ধিটা কোত্থেকে আসলো, বাট এটা ছাড়া ওই মুহূর্তে আর কোনো ওয়েও ছিল না, এবং এটা না হলে কিন্তু আমরা ওই প্রজেক্টটা করতেও পারতাম। তো ইট হ্যাপেন লাইক দিস। উনি কিছু খোঁজ খবর নিয়েছেন ব্যাংকিং সেক্টর থেকে আমার সম্পর্কে, তো সবাই ভালো রিপোর্ট দিয়েছে। তো আমাদের পার্সোনাল রেপোর্টটাও ইম্পর্টেন্ট। বিজনেস করতে গেলে আমি কোত্থেকে এসেছি, কোন ব্যাকগ্রাউন্ড, এবং আমার লেনদেন আগে কিরকম ছিল, বা আমি যেখানে কাজ করতাম সেখানকার রেপুটেশন কেমন ছিল, তো এগুলিও কাজ করে আর কি, আমাদের ক্ষেত্রে করেছে। আমি যেটা একদম বাস্তব উদাহরণ দিয়ে বললাম। সো ক্যাপিটালের বিষয়টা এভাবেই সলভ করেছি আমরা। কিছু ক্যাপিটাল হয়তো আমাদের ছিল খুব নমিনাল, ওটা কোনো আহামরি কিছু না। আমরা 20 লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করেছি যাত্রা। কিছু গ্রিটিংস আছে। আলী মোহাম্মদ নিজামউদ্দিন গ্রিটিংস পাঠিয়েছে আপনার কাছে। আহমদ ফিরোজ হিরো
বলেছে থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস। MJ Badsha, sir, I am proud to hear and watching from you. Mark Howlader, very helpful initiative, sir. Salam both, দুজনকে সালাম পাঠিয়েছেন। আমাদের খুব প্রিয় নূর মোহাম্মদ বাবু আমাদের সাথে আছেন। আমাদের ধন্যবাদ বাবুকে, অনেক ধন্যবাদ। বলছে আলহামদুলিল্লাহ, গুড টু সি বোথ অফ ইউ, মাই টু ফেভারিট পারসনস টুগেদার। আমাদের সাথে আছে মনিরুল ইসলাম খান সুমন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। এবং একটা প্রশ্ন আছে আপনার কাছে ফ্রম তারিকুল সাইফুল্লাহ আলভি। প্রশ্নটা হচ্ছে আসসালামু আলাইকুম, would you please tell about the future career path after the pandemic, especially for business graduates? ধন্যবাদ। অবশ্যই আমরা সেই এখনই দেব উত্তর। এখনই দিতে হবে না, প্রশ্নটা আছে যেহেতু আমি যে দেখছি আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, আসলে পাইপলাইনে কিন্তু প্রশ্ন আসছে। মডারেটর বলবে কোন প্রশ্ন আগে উত্তর দিব বা কোনটা পরে দিব। আমরা তাহলে আরেকটু পরের দিকে যাই, প্রশ্নের উত্তর অবশ্যই আপনি দিবেন। তার আগে আমরা একটু আমাদের সেকেন্ড ডাইমেনশনে যাই। আসলে আমাদের আজকের আলোচনা দুটো পর্যায়, একটা তো কর্পোরেট এবং এন্টারপ্রেনিয়রশিপ, আরেকটা হচ্ছে এমবিএ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ অ্যাসোসিয়েশন, একটা সারা জাগানো প্রতিষ্ঠানের নাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রচুর কাজকর্মের সাথে এই অ্যাসোসিয়েশন জড়িত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাদের অনেকের ভাগ্য নির্মাণের সাথে এই অ্যাসোসিয়েশন জড়িত। এই অ্যাসোসিয়েশনের স্বপ্নদ্রষ্টাদের অন্যতম একজন আপনি। এই অ্যাসোসিয়েশনের চড়াই উতরাই ইতিহাস অনেক কঠিন, নানা পর্যায় অতিক্রম করে এটা এখন বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট এন্ড ওয়ান অফ দ্য রিচেস্ট অ্যালামনিতে রূপান্তর হয়েছে। এমন সব ইভেন্ট করে যে সকল ইভেন্টে ক্রোশ টাকা পর্যন্ত খরচ হয়। সো তারপরও এই অ্যাসোসিয়েশন সেভাবে যাচ্ছে, অনেক এক্সট্রা কারিকুলারের সাথে রয়েছে। একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্সট্রা কারিকুলারই ছিল না, সেখানে এক্সট্রা কারিকুলার তো শুধু স্পন্সর করছে না, অনেক সময় নিজেরাও উদ্যোগী হয়ে এক্সট্রা কারিকুলারকে মোটিভেট করছে। সো আপনার কাছে অনেক সময় নিয়ে, আপনি যতক্ষণ ইচ্ছা সময় নিয়ে বলুন, এই এমবি অ্যাসোসিয়েশনের শুরু থেকে এই পর্যন্ত আপনার মতো করে আপনি আমাদেরকে কিছু বলুন। থ্যাংক ইউ তানভীর, চমৎকার একটা বিষয় নিয়ে আজকে আলোচনার অবতারণা করার জন্য। আমি অবশ্যই প্রাউড ফিল করি যে এরকম একটা অ্যাসোসিয়েশনের শুরু থেকেই আমি ইনভলভ ছিলাম। আমার একটা সুবিধা হচ্ছে আমি বিবিএ ভর্তি হয়েছিলাম প্রথম ব্যাচের সাথে, কিন্তু বের হয়েছি সেকেন্ড ব্যাচের সাথে। তো সবচেয়ে দীর্ঘ সময় আমি ফ্যাকাল্টিতে অবস্থান করি এবং ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচের সাথে আমার একটা চমৎকার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, যেহেতু দুটো ব্যাচই আমার বন্ধু বান্ধব প্রচুর। তো আমি নিজেকে, আমরা যে কজন বিভিন্ন কারণে ফার্স্ট ব্যাচের সাথে পরীক্ষা দেইনি, তারা নিজেদেরকে 1.5 ব্যাচ বলে দাবি করে। তো আমি সেই 1.5 ব্যাচের গর্বিত মেম্বার, যারা অ্যাকচুয়ালি দুটো ব্যাচকে কম্বাইন করেই এই জার্নিটা শুরু করি 1995 দিকে, আর একটু আগেও হতে পারে, আমার ঠিক মনে পড়ছে না। প্রথম আমরা কারিতাস অডিটোরিয়ামে যেই কেরিয়ার প্ল্যানিং ওয়ার্কশপ দিয়ে আমাদের যাত্রা শুরু হয়। আসলে তখনও অ্যাসোসিয়েশন ওইভাবে ফর্মড হয়নি, বাট আমাদের অ্যাক্টিভিটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা এমনকি ফোর্থ ব্যাচের জন্য আমরা কেরিয়ার ওয়ার্কশপ করেছি। তো এই জার্নিটা আমরা 8th ব্যাচ পর্যন্ত বোধহয় রেগুলার করতে পেরেছিলাম, যে আউটগোয়িং এমবিএ দেরকে আমরা ট্রেন করতাম যে কিভাবে সে ইন্টার্নশিপটা করবে, এবং ওই সেমিনার গুলোতে আমার দায়িত্ব ছিল মূলত ইন্টার্নশিপের উপরেই প্রেজেন্টেশন দেওয়া। তো প্রথম দিকে মান্নান স্যার আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছেন। হি ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক। আমি বলবো যে এইসব ক্ষেত্রে ওনার কোনো জড়ি নেই, যার ফলে আমরা সবসময় তাকে স্মরণ করি। আমাদের প্রত্যেকটা কনভেনশনে আমরা তাকে চেষ্টা করেছি ইনভলভ করার জন্য, অ্যাটলিস্ট ওনার মেসেজ হলো আমরা নেওয়ার চেষ্টা করেছি। তো উনি একজন পায়োনিয়ার মানুষ, যিনি বাংলাদেশের এই বিবিএ এর পথিকৃৎ বলবো আমি, বিবিএ লঞ্চিং এর। তো ওনার ইন্সপাইরেশনেই আমরা সংগঠিত হই এবং আমাদের ফার্স্ট ব্যাচের ভাইয়েরা
আসাদ ভাই, এজাজ ভাই, তারপরে সাইফুল ভাই, হুম, আলমগীর, এরকম সবার নাম আসলে আমি এই মুহূর্তে বলতে পারবো না। ওনারাই প্রথম একটা অর্গানাইজেশন নিয়ে ভাবতে শুরু করলেন এবং আমাদেরকে ইনভাইট করলেন যে তোমরা সহ আসো, আমরা ভাবছি যে কিভাবে এটাকে স্ট্রাকচারিং করা যায়। তো মূল উদ্দেশ্য যেটা ছিল যে আমরা যারা তখন বাজারে এসে ফেস করছি চট্টগ্রাম বিশ্ব, যেমন আমি যখন ইন্টার্নশিপ করতে যাই আমাকে প্রথম অ্যাপ্রোচটা কিন্তু নেগেটিভ ছিল, সেটাকে পজিটিভলি টার্ন করতে আমাকে ওখানে পারফর্ম করতে হয়েছে। পারফর্ম করার পরে তারা তখন বললো যে আসলে আমাদেরকে ভুল ধারণা দেওয়া হয়েছে। ওই দুজনেই কিন্তু আমার যিনি সুপারভাইজার ছিলেন উনিও আইবিএস, আর যিনি বস ছিলেন ম্যানেজার উনি আইবিএর স্টুডেন্ট ছিলেন, বাট আইবিএ থেকে উনি কমপ্লিট না করে ইউএসএ চলে যান। ইউএসএ থেকে এমবিএ করে এসে উনি ইউনিলিভার তারপরে অনেক জায়গা ঘুরে বার্জার পেইন্টসে মার্কেটিং ডিপার্টমেন্ট উনি লঞ্চ করেন। ওটা ছিল প্রথম বছর তাদের। এর আগে তারা শুধু সেলস ডিপার্টমেন্ট দিয়েই সব কাজ চালাত। ওটাই প্রথম ছিল যে তারা একটা আলাদা মার্কেটিং ডিপার্টমেন্ট লঞ্চ করেছিলেন এবং সেই ডিপার্টমেন্টের আন্ডারে আমি ইন্টার্নশিপ করি। এবং এতটাই তারা কনভিন্স হয়েছিলেন, বলতে বাধ্য হয়েছিলেন যে না আমরা এখন বুঝতে পারছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেধার চর্চা আছে এবং এখান থেকেও ভালো প্রোডাক্ট বের হতে পারে, তো তুমি আমাদের টিমে জয়েন করবা এবং আফটার ইউর ইন্টার্নশিপ উইল সেন্ড ইউ ফর ট্রেনিং হাবি জাবি। অনেক মানে পজিটিভলি তারা নিলেন। তো এইটা সব জায়গায় হয়েছে, আমাদেরকে নেগেটিভলি নেওয়া, মানে চিরাং বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে একটা প্রচারণা ছিল যে এখানে এমবিএ তৈরি হয় না, এখানে আসলে নর্মাল মাস্টার্সকে একটা সুগার কোট করে চালিয়ে দেওয়া হচ্ছে, এই সেই অনেক ধরনের মানে বাজে কথাবার্তাও বলা হতো। এমনকি কোনো কোনো বিজ্ঞাপন এমনও চাকরির বিজ্ঞাপন এসেছিল যে অ্যাকসেপ্ট সিইউ এমবিএস, দে আর ইনভাইটিং এমবিএস ফর ইন্টারভিউ বাট অ্যাকসেপ্ট সিইউ। তো ওই কি বলবো ট্যাবু আমাদেরকে ভাঙতে হয়েছিল। তো ওই চ্যালেঞ্জ গুলো ফেস করার ফলে আমরা সিদ্ধান্ত নিই যে না আমাদের গ্রাজুয়েটদেরকে আমরা অ্যাটলিস্ট ন্যূনতম একটা ওরিয়েন্টেশন আমরা দিব যে মার্কেটে আসলে কিভাবে যেতে হবে, কিভাবে একটা ইন্টারভিউ সে ফেস করবে, কিভাবে ইন্টার্নশিপটা গুরুত্ব দিয়ে সে করবে। তো আমাদের সময় কিন্তু ইন্টার্নশিপ অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা একজন রেগুলার এমপ্লয়ির মতো এক্সিকিউটিভের মতোই কিন্তু ইন্টার্নশিপ করেছি, 2 মাস 3 মাস যেটাই করে থাকি না কেন সেটা করেছি। এখন সেটা হচ্ছে না অনেকদিন ধরেই, আমরা যেটা বুঝতে পারছি, যার ফলে আমাদের ছেলে মেয়েদের গ্রুমিংটা কিন্তু অনেক ক্ষেত্রে কাঁচা রয়ে যাচ্ছে আর কি। তো সেই জায়গায় কাজ করার ইচ্ছা আমার প্রথম থেকেই ছিল, প্রথম দিকে আমরা করেছিও, কিন্তু মাঝখানে যেটা হয়েছে যে 2001-এর পরে আমরা সীমিত হয়ে যাই। অনেক ঘটা করে আমরা কনভেনশন করলাম, আমাদের একটা কমিটি হলো, আমরা ফুল ফ্লেজেড কমিটি নিয়ে কক্সবাজার একটা বড় তখনকার দিনের মেগা ইভেন্ট, এবং ওই ইভেন্টে আইবি এর কিছু ভাই জয়েন করেছিলেন গেস্ট হিসেবে, এবং তারা এতই মুগ্ধ হয়েছিলেন যে আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন যে ভাই তুই যে মানে আমাদেরকে যেই প্রোগ্রাম করে দেখিয়েছিস, আমার ইনস্টিটিউশন জিন্দেগি তো এই প্রোগ্রাম করতে পারবে। তো আমি যতই বড় প্রতিষ্ঠান দিয়ে পাশ করি না কেন তোদেরকে আমি সেলুট। এভাবে অ্যাপ্রিসিয়েট করেছিল আমাদের ওই 2001-এর যেই প্রথম কক্সবাজারের মেগা ইভেন্ট ছিল ওটা। তো ওই জায়গা থেকে আমরা ছিটকে পড়ি, যে যে কোনো কারণে হোক আমাদের এই টিমটা ভেঙে যায়। ভেঙে যায় বলতে কেউ বিদেশে চলে যান, কেউ চাকরির কারণেই ঢাকায় চলে যান, এভাবে স্ক্যাটার্ড হয়ে আমরা অ্যাকচুয়ালি কেরিয়ারের একটা ক্রুশিয়াল টাইমের মধ্যে পড়ে যাই। আমরা সবাই যারা নেতৃত্বে ছিলাম তাদের সবাই তখন কেরিয়ার নিয়ে এত বেশি টানা পড়েন এবং একটা চরম ব্যস্ততা বলি যাই বলি না কেন, আমরা আসলে এটাকে নেগলেক্টই করেছি বলবো আমি এই অ্যাসোসিয়েশনের কার্যক্রম, যার ফলে
আমরা হারিয়ে যাই। প্রায় 5-6 বছর আমাদের কোনো নাম নিশানাও ছিল না, কোনো উদ্যোগ ছিল না, কোনো ইভেন্ট ছিল না, কারোর সাথে কারো যোগাযোগ ছিল না। অথচ আমরা সেই 2000 সালের আগেই কিন্তু 100 জন মেম্বার তৈরি করেছি। ওই সময় 100 জন মেম্বার 1000 টাকা করে, ইটস নট এ ম্যাটার অফ জোক। আমরা কিন্তু এটা করতে পেরেছিলাম। কিন্তু তারপরে দেখা গেল যে আমরা প্রায় 6-7 বছর নেই। এরপরে ইন্টারেস্টিং ঘটনা হলো যে ঢাকায় একটা তৎপরতা শুরু হলো। আমাদের ছোট ভাই আব্দুল আউয়াল, আব্দুল আউয়ালের সাথে আমার আগে পরিচয় ছিল না। আমি তখন ওই গুগল গ্রুপ থেকেই মেসেজ পাই ওর সম্পর্কে, তারপরে আমার যোগাযোগ হয়। তো ওরা একটা ঢাকায় ফোরাম করে এবং ওই ফোরামে কিন্তু আমরা যাই 2008-এ সম্ভবত, আমার এখন সালটা ঠিক মনে পড়ছে না। ওখানে একটা কনফারেন্সের মতো হয়, প্রায় 200 লোক অ্যাটেন্ড করেছিল। তো সেখানে আমরা গেলাম, গিয়ে তো ওখান থেকে আমরা আবার এটাকে আমি বলবো ignited the thirst for MBA association. তো এখানে কিছু সময় একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়, দুটো অর্গানাইজেশন দাঁড়িয়ে যায়, যেটা আমরা সবাই জানি। তো কিন্তু MBA অ্যাসোসিয়েশন তখন থেকে আবার অ্যাক্টিভিটি শুরু করে এবং 2009 থেকে আমরা রেগুলার এই কক্সবাজারে আমাদের গেট টুগেদার এবং ফ্যামিলি রিইউনিয়ন এগুলো হতে থাকলো। আমরা জুনিয়রদেরকে আজকে যাদেরকে আমরা দেখি যে 15 ব্যাচ 16 ব্যাচ, এগুলো কিন্তু আমার হাত ধরেই তৈরি করা। তো আমি আজকে মিতুলকে স্মরণ করব। অনেকে হয়তো এখন মিতুলকে দেখেন না, সে সিঙ্গাপুর থাকে, আবুল খায়ের গ্রুপের সিঙ্গাপুর অফিস দেখাশোনা করে। তো সে একসময় আমার টিমে জয়েন করেছিল 2009 সম্ভবত, বা 8-এও হতে পারে, আমার ঠিক মনে নেই। হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক অর্গানাইজার। আমি বলবো যে একদম ইয়াং বয়সেই সে 13 ব্যাচ MBA আমাদের অ্যাকাউন্টিং এর, সো ডাইনামিক। তো তাকে দিয়েই আমি আবার শুরু করি এই আমার তৎপরতা, এবং আমি ওকে বললাম যে তুমি আমাকে খোঁজ দাও যে ইউনিভার্সিটিতে এখন কোন ছেলেগুলোকে টার্গেট করা যায়, কারা অ্যাক্টিভ। তো তামিম এর সাথে লিঙ্ক আপ হলাম, তাদের ব্যাচটাকে আমরা টার্গেট করলাম, এই বাবু তামিম এদের ব্যাচটাকে। এই বাবুর খোঁজও কিন্তু আমাকে মিতুলি দিয়েছিল। বাবু লিও বাবু নামে পরিচিত, সে লিও করতো, লিওর প্রেসিডেন্ট ছিল, আমরা তাকে লিও বাবু নামেই চিনতাম। আমাকে মিতুল বললো যে স্যার এই ছেলেটা পটেনশিয়াল, আপনি ওর সাথে কথা বলেন। এভাবে মানে আমরা আবার পিক আপ করা শুরু করলাম এবং গ্রুমিং করলাম। আমরা একটা প্রোগ্রাম করলাম যেটার নাম আমি দিয়েছিলাম ফেলোশিপ নাইট, আমার এখন মনে আছে। আমরা উডল্যান্ড পার্ক নামে একটা কমিউনিটি সেন্টার ছিল, যেটা এখন নেই। এটা ওই কমিউনিটি সেন্টারই চিরং থেকে মানে অ্যাবলিশড হয়ে গেছে, কিন্তু আমাদের সেই স্মৃতিটা এখনো আছে যে ওখানে আমরা একটা খুব ভালো ইভেন্ট করেছিলাম। ফেলোশিপ নাইট এর উদ্দেশ্যই ছিল যে আবার সবাইকে এক জায়গায় করা, এবং ক্যাম্পাসে যারা ছিল তখন এটা 16 ব্যাচ, তামিমদের পরের ব্যাচ, ওখানে মারুফদের ব্যাচটাকে আমরা ট্যাগ করি। ওই পুরো প্রোগ্রামের ফুল ভলান্টিয়ার টিমটা ছিল 16 ব্যাচের, ম্যানেজমেন্টের ছেলেবেলা এরা। এই সুজন, যাকে এখন আমরা আমাদের ইসি কমিটি মেম্বার করেছি গত 2 সেশন ধরে, ওরা কিন্তু ওই ব্যাচ, তামিমদের পরের ব্যাচ। কিন্তু এগুলো কেন করেছি? এগুলো করেছি এই কারণে যে আমরা, আমাদের একটা বদনাম ছিল যে আমরা সবসময় ওই সিনিয়রদেরকে ফোকাস করে থাকি, বা কয়েকজন মুখী সব সময় দেখা যায়, তারাই সবকিছু। তো আমি চেয়েছিলাম যে এই মিথটা ভেঙে দিতে, না আসলে তারাই সবকিছু না, তারাও চান যে কেউ এগিয়ে আসুক, যাকে আমরা আমাদের নতুন প্রজন্মের নেতৃত্ব হিসেবে সামনে এগিয়ে দেব। আমরা কিন্তু সত্যিই চাচ্ছিলাম সেটা। তো কিন্তু আমাদের ওই যে তৎপরতা যেহেতু ছিল না, আমরা
যে কোনো কারণে হোক, এটা আমাদের ব্যর্থতাই বলবো নেতৃত্বের, সেটা স্বীকার করতে কোনো লজ্জা নেই। সেই ব্যর্থতার কারণে আমরা পারিনি, কিন্তু 2009 থেকে আজকে 2020 সাল, 9 থেকে যাত্রা শুরু করে আমরা 2012-তে এসে একটা কনভেনশন করতে সক্ষম হলাম, যেটাতে যাওয়ার আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, মিট দ্য ফ্যাকাল্টিজ বা এরকম কিছু, আমার ঠিক মনে পড়ে না নামটা কি ছিল, মিট দ্য ফ্যাকাল্টিজ বা মানে আমরা আমাদের অ্যালামনাই যারা টিচার তাদেরকে নিয়ে এই শুধু ওই প্রোগ্রামটা করেছিলাম প্যাভিলিয়ন রেস্টুরেন্টে, আমার মনে আছে। তো সেখানেই এই প্রফেসর তানভীর, জাবেদ এবং তাদের এই ব্যাচটাকে আমরা প্যাক আপ করি আর কি, মানে টার্গেট করে হুক আপ করি, এবং তাদের মধ্যে আমরা আমাদের ইন্ট্রোডাকশনটা করি, কারণ তারাও জানতো না যে এমবিএস কি ছিল, কি করতো, কেন এটা তৈরি হয়েছিল, কেনই বা বিভাজন হলো, কেন দুইটা অর্গানাইজেশন, অনেক প্রশ্ন কিন্তু সবার মনে ছিল। তা আমরা তাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি বিভাজন কিছু হয়নি, ভুল বোঝাবুঝিটা হয়েছে, বাট এটা অবশ্যই একসময় মীমাংসা হবে এবং আমরা কিন্তু সবাই এক। এটাই আমরা ধারণা দিতে চেয়েছিলাম যে উই অল আর ওয়ান অর নান, উই অল আর ওয়ান অর নান। কারণ ওয়ান না হলে তো আমরা সার্ভাইভ করবো না, আমরা যতই মারামারি পিটাপিটি করি, দুইটা তিনটা অর্গানাইজেশন হয়ে কিন্তু আলটিমেটলি আমরা আমাদেরই ক্ষতি করব। তো এই জিনিসটাই তখন আমরা চেষ্টা করছিলাম বোঝানোর জন্য সবাইকে। যাক, আলহামদুলিল্লাহ সেই সহযোগিতাটা আমরা পেয়েছি। তানভীর এখানে উপস্থিত আছে, সো আই এম গ্রেটফুল টু হিম অ্যান্ড হিজ ব্যাচমেটস। জাভেদ, ওয়ান অফ দি গ্রেট, আমি বলবো, কালেকশনস আমাদের তখনকার সময়ের। তো এরকম, তবু ওখানে বাসাররা ছিল, আরো অনেকজন ছিল যারা পরে বিদেশ চলে যায়, তাদেরকে আসলে আমরা ওইভাবে পরে পাইনি। তানভীর আর জাভেদকে আমরা বেশি করে পেয়েছি, এবং অবশ্যই তারা সবসময়, আর সবচেয়ে বেশি বলতে হবে যার নাম, তিনি হচ্ছেন আমাদের ফার্স্ট ব্যাচের রুমি স্যার, অনেকেরই স্যার, যদিও আমার খুব ক্লোজ বন্ধু। তো রুমি স্যার অসাধারণ একজন মানুষ, এবং আমরা সবসময় প্রাউড ফিল করি আমাদের এই বিবিএর প্রথম ব্যাচের না, এই পর্যন্ত যত ব্যাচ বেরিয়েছে, আমি বলবো যে হি ইজ ওয়ান অফ দি স্টার্স, যে যাকে আমরা সবসময় ছুতে চাই, যে এরকম একটা বেঞ্চমার্ক হচ্ছে রুমি স্যার। তো উনি সবসময় এত আন্তরিকতা নিয়ে জুনিয়রদেরকে এমন ভাবে মোটিভেট করতেন, আমাদেরকে মোটিভেট করতেন যে তোমরা আসো ক্যাম্পাসে, কেন আসবে না। এবং উনি না হলে কিন্তু আমরা ক্যাম্পাসে যে কাজগুলো আমরা করেছি এগুলি আদৌ সম্ভব হতো কিনা আমি জানি। So we are really grateful to this gentleman. He was আমি বলবো যে নাছোড়বান্দা এবং রিয়েলি ট্যালেন্টেড ফেলো, যে চিন্তা করেছিল যে কিভাবে এমবি অ্যাসোসিয়েশনকে আবার লাইমলাইটে আনা যায়, এবং পজিটিভলি, কোনো ধরনের চালাকির মধ্য দিয়ে না, বরঞ্চ কিছু পজিটিভ কাজ করে আমাদের ফ্যাকাল্টির সাথে রিলেশন বিল্ড আপ, আমরা ডিন অফিসের সাথে রিলেশন বিল্ড আপ, আমরা শিক্ষক সমিতির সাথে রিলেশন বিল্ড আপ, এগুলো কিন্তু এই যে গত কিছুদিন আগে আমরা এই চিটাগং ইউনিভার্সিটি মেডিকেলে যে কাজটা আমরা করলাম, এটাও কিন্তু ওনার অবদান। উনি মেইন উদ্যোক্তা, উনি শিক্ষক সমিতির সাথে কিন্তু এই আলোচনাটা করেছিলেন যে এমবি অ্যাসোসিয়েশন মেডিকেল সেন্টারে কিছু কন্ট্রিবিউট কিভাবে করা যায়। তো রুমি স্যার কিন্তু এই প্রোগ্রাম দেখছেন। মাশাআল্লাহ, যাক, রুমি স্যারকে অনেক স্যালুট জানাচ্ছি যে ওনার অনেক বুদ্ধি, পরামর্শ, গাইডেন্স আমাদেরকে আজকে এই পর্যায়ে এনেছে। তো আমরা যতটুকু করতে পেরেছি, কি করতে পারি নাই সেটা তো অবশ্যই বলেছি, আরো বলবো সামনে, কিন্তু যতটুকু করতে পেরেছি এর পিছনে ওনার অনেক কন্ট্রিবিউশন, এবং ইনশাল্লাহ ফিউচারেও উনি আমাদের সাথে থাকবেন, এই দৃঢ় বিশ্বাস, আশা বলবো না আমি, এটা আমার দৃঢ় বিশ্বাস যে উনি সবসময় আমাদের সাথে। এটা রুমি স্যার লিখেছেন, MBA graduates of FBA CU who joined CU as faculty members need to be rigorously involved in the activities of MAUC. This is important to note that they are in the most suitable positions to engage outgoing students
with our organization. জি, থ্যাংক ইউ স্যারকে রুমি অনেক স্যার। ধন্যবাদ। এটা আমরা সবাই এই জিনিসটা চাই যে আমাদের স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বার সবাইকে আমরা আমাদের, আর আমরা হতে চাই ফ্ল্যাগশিপ অফ CUFBA। এমবিএ অ্যাসোসিয়েশন একটা ফ্ল্যাগশিপ অ্যাম্বাসেডর অফ দি ক্যাম্পাস অ্যাক্টিভিটিস, এভাবেই আমরা চিন্তা করি যে আমরা কিছু স্পেসিফিক অ্যাক্টিভিটিস যেগুলো এমবি অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিগত বেশ কয়েক বছর ধরে চালিয়ে আসছে, এইগুলো সম্পর্কে যদি কিছু আলোকপাত করতেন। বেশ কিছু ফ্ল্যাগশিপ ইভেন্টস কিন্তু এমবি অ্যাসোসিয়েশন চালিয়ে আসছে বেশ কয়েক বছর ধরে, এগুলো যদি একটু আলোকপাত করতেন। থ্যাংক ইউ। আমি সেই 2010 সাল থেকেই বলবো আমরা কিন্তু চেষ্টা করেছি যে ক্যাম্পাসে যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে, বিশেষ করে আমাদের ডিপার্টমেন্ট ভিত্তিক ক্লাবগুলো যারা কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইনভলভ আছে, কারণ আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের রমি স্যারও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, এবং অনেক যারা আছেন লিডারশিপে অনেকজনেই এটা বিশ্বাস করি যে শুধুমাত্র ক্লাসরুম এডুকেশন এনাফ না একটা স্টুডেন্টকে তার বাস্তব জীবনের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার জন্য, কিন্তু শুধুমাত্র ক্লাসরুম এডুকেশন এনাফ না। সো কো কারিকুলার, এক্সট্রা কারিকুলার, যেভাবে আমরা এটাকে ডিফাইন করি না কেন, এটা অবশ্যই প্রয়োজন, এবং এমবি অ্যাসোসিয়েশনের তরফ থেকে এটাকে যতভাবে ফ্যাসিলিটেট করা যায় আমরা সেটা করার চেষ্টা করেছি। এবং আমাদের ইমেজটাকেও ব্র্যান্ডিং এর একটা ইস্যুও ছিল যে আমরা ক্যাম্পাসে নিজেদেরকে ব্র্যান্ডিং কিভাবে করব। তো তখন আমরা ওইটাকে একটা ভেহিকেল হিসেবে নিয়েছিলাম যে যে ইভেন্ট গুলো হচ্ছে সেগুলোর সাথে আমরা কিভাবে নিজেদেরকে। আবার আরেকটা জিনিস যেটা তখন, যেহেতু আমার সাথে সবসময় স্টুডেন্টদের একটা যোগাযোগ ছিল, অর্গানাইজেশন ইনএক্টিভ থাকলে কি হবে, আমি কিন্তু অ্যাক্টিভই ছিলাম। আমার সাথে যেমন ইয়ারিদ, বাহাউদ্দিন ইয়ারিদ যেদিন ইন্ডিয়া ডিবেট করতে যাবে, সে এফবিডি এর ফাউন্ডার প্রেসিডেন্ট, তাদের কিন্তু টাকা ছিল না, তারা গুগল গ্রুপে একটা সার্কুলার দিয়েছিল যে ভাই আমরা টাকার জন্য যেতে পারছি না। তো আমি তাদেরকে রিপ্লাই দিলাম যে ওকে, তোমরা যাও, তোমাদের এটা আমি ফাইন্যান্স করি। তো আমি সেটা করেছিলাম, এবং তারা ডিবেট করে এসে আমার সাথে দেখা করেছিল, তাদের টাকাটা আমি দিতে পেরেছিলাম। সো আই এম সো হ্যাপি যে ওইভাবেও আমরা চেষ্টা করেছি যে কিভাবে এই প্রতিভাবান ছেলেগুলোকে আরো সামনের দিকে, এবং ওটাই ছিল আমাদের ক্যাম্পাস থেকে কোনো একটা টিম গিয়ে ইন্টারন্যাশনালি ডিবেট করে আসার প্রথম প্রচেষ্টা আমার জানা মতে। এর আগে কেউ করেছে অন্তত বিজনেস ফ্যাকাল্টি থেকে আমার জানা নেই, কিন্তু ওরা সেটা করতে পারতো না, কিন্তু আমরা যদি তখন এই সামান্য ছোট্ট হেল্প যদি সেটা না করতো। তারপরে ওরা কমিউনিকেশন ইন অ্যাকশন নিয়ে কাজ শুরু করলো, সেখানেও বুদ্ধি পরামর্শ যা যখন এসছে চেষ্টা করেছি হেল্প করার জন্য। তো এটা কিন্তু তখন নো এমবি অ্যাসোসিয়েশন রিভাইভ হয়নি, তখনকার কথা বলছি। তা আমার সাথে একটা যোগাযোগ কিন্তু ছিল সবার, এই স্টুডেন্ট কমিউনিটি। তো স্যাররা কোনো কিছু হলেই আমার কাছে পাঠিয়ে দিত, যেমন মামুন স্যার কারো কোনো ইন্টার্নশিপের হেল্প লাগলে বলতো যে যাও ওর কাছে যাও, তো আসতো, আমার সাধ্য অনুযায়ী আমি হেল্প করার চেষ্টা করতাম। তো সেই লিঙ্কেজের কারণে হোক, যেভাবে হোক, আমরা আসলে এফবিডি এর সাথে পরিচিত ছিলাম। তো ওরা যখন কোনো ইভেন্ট নামাতো আমাদের কাছে আসতো। তারপরে আসলো মার্কেটিং এর এই যে সোসাইটি ফর লিডারশিপ প্রলিফারেশন, নূরকে কিন্তু ওভাবেই আমি চিনি যে ওটার প্রেসিডেন্ট ছিল, সে আসলো তাদের ইভেন্ট। তো আমি অনেক ইভেন্ট ওদেরকে ব্যক্তিগতভাবেও স্পন্সর করেছি যতটুকু পেরেছি, কারণ অ্যাসোসিয়েশনের ব্যানারে সবসময় করতে পারিনি। অ্যাসোসিয়েশনের ব্যানারে যখন করতে পেরেছি তখন সেটাও করেছি। তো সবচেয়ে বড় দুটো ইভেন্ট আমরা অ্যাসোসিয়েশনের ব্যানারে করেছি, সেটা হচ্ছে যে যেটা মেগা ইভেন্ট ছিল এবং ফাইনাল
দুটোরই ফাইনাল হয়েছিল চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনভেনশন সেন্টারে, যে বঙ্গবন্ধু হল। এফবিডি এর ফাইনালটাও ওখানে হয়েছিল, ওটা ছিল ক্রিয়েটিভ চ্যালেঞ্জ সম্ভবত, তাদের হিস্ট্রিতে সবচেয়ে বড় ইভেন্ট, ওটার পার্টনার আমরা ছিলাম। তারপরে এসএলপিরও সেটা সবচেয়ে বড় ইভেন্ট ছিল আমার, বিজ একিউমেন বা এরকম কিছু, তারাও একটা ন্যাশন ওয়াইড ইভেন্ট করে। এই দুটো ন্যাশন ওয়াইড ইভেন্ট ছিল, এবং আইবিএ, এনএসইউ, বিইউপি, হেন কোনো ইউনিভার্সিটি নাই যারা আসে নাই। তো আমরা কিন্তু ওই ফোকাসটা নিয়েছিলাম যে এমবিএ অ্যাসোসিয়েশন অলওয়েজ দেয়ার বিসাইড আওয়ার স্টুডেন্ট কমিউনিটি, যারা এই কো কারিকুলার অর্থাৎ নিজের স্কিলকে আরো কিভাবে, স্পেশালি কমিউনিকেশন স্কিল, কারণ আজকের জমানায় সফট স্কিলকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, আর এই সফট স্কিলের মাদার স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিল আমি বলবো। তো এইটা যার নাই সে আসলে এই দুনিয়ার উপযোগী না আমি বলবো। তো যেমন আমাদের মতো লোককেও কিন্তু আমাদের কোম্পানি থেকে আইআইএম এ পাঠিয়ে কমিউনিকেশন স্কিলের উপর ট্রেনিং করানো হয়েছে। তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আজকে না, আজ থেকে 15 বছর আগে আমি আইআইএম এ ট্রেনিং করেছি বা আমাদের কলিগরা করেছি, এবং তার পরের বছর আরেকটা ট্রেনিং এ যাওয়ার কথা ছিল, ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। তার মানে হচ্ছে যে এই ধরনের নিড গুলোর ক্ষেত্রে এমবিএ অ্যাসোসিয়েশন সবসময় চেষ্টা করেছে, এবং আমি ব্যক্তিগতভাবে অ্যাসোসিয়েশনের লিডারশিপকে কনভিন্স করে এই জিনিসগুলোতে নিয়ে আসার চেষ্টা করতাম। তারপরে আমরা যেটা করলাম যে সিইউ মডেল ইউনাইটেড নেশন, প্রথম যেই ওদের কনফারেন্সটা হয়, এটা সম্পর্কে কারো কোনো ধারণাই ছিল না। তো আমার কাছে তারা আসলো, আমি প্রথমে জানার চেষ্টা করলাম যে তারা আসলে কি করছে এটা। তো ওখানে বিষয়টা এমন ছিল যে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্ত ফ্যাকাল্টি গুলো ইনভলভ যেমন ছিল, তেমনি দেশের প্রায় সবগুলো প্রতিষ্ঠান থেকেই প্রতিনিধিত্ব ছিল। তারপরে অনেক সময় বাইরের ডেলিগেটসরাও কিন্তু মডেল ইউনাইটেড নেশনসে পার্টিসিপেট করেন। তো এটাকে একটা বড় ফোরাম হিসেবে আমি দেখেছি, যেখানে একদম পুরো কান্ট্রি ওয়াইড কাভারেজ পাওয়ার একটা সুযোগ। তো সেই চিন্তা করে আমাদের প্রেসিডেন্টকে কনভিন্স করার চেষ্টা করলাম। তো উনি সাড়া দিলেন, এবং সিলন সেটার, এবং পরপর 2 বছর আমরা স্পন্সর করেছি। এবং এরপরে এমন হলো যে তাদের কিন্তু আর স্পন্সরশিপ লাগছিল না, তারা নিজেরাই সেটা যে মানে তাদের ব্র্যান্ডিংটা হয়ে গিয়েছে, তাদের পরিচিতি হয়েছে, তারা ওয়েল অর্গানাইজড হয়েছে। সো নাও দে ক্যান ম্যানেজ দেয়ার ওন ফাইন্যান্স অর ফান্ডিং, হোয়াট এভার ইট ইজ। এখন আমাদের হেল্প না লাগলেও চল। এখন আমরা যেটা পরে চিন্তা করলাম যে ঠিক আছে, আমাদের বিজনেস ফ্যাকাল্টির ভেতরে আমরা কিভাবে আরো বেশি ইনভলভ হতে পারি। তো তখন আমাদের রমি স্যার সহ আমরা কিছু ছোট ছোট ইভেন্ট নিয়ে কাজ শুরু করলাম, যে একটা ডিবেট কম্পিটিশনও হলো ইন্ট্রা ফ্যাকাল্টি বা ইন্টার ডিপার্টমেন্ট সম্ভবত। তারপরে ক্রিকেট টুর্নামেন্ট স্পন্সর করা হলো পরপর কয়েক বছর। তারপরে গত 2-3 বছর ধরেই মনে হচ্ছে আমরা সেটা করছি, যে চতুর্থ শ্রেণীর আমাদের যে স্টাফরা আছেন তাদেরকে শীতকালীন শীত বস্ত্র দেওয়া। তো লাস্ট আমাদের মেডিকেল সেন্টারের প্রোগ্রামে কিন্তু ভিসি ম্যাম ওটার কথা বলেছেন, এবং উনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে এমবিএ অ্যাসোসিয়েশনের এই ধরনের তৎপরতাগুলোকে উনি খুব হাইলাইট করেন বা উনি পছন্দ করেছেন। তো এগুলো একটা দিক। আরেকটা হচ্ছে যে আমরা যেটা অনেকদিন ধরে চেষ্টা করছি, এখনো পারি নাই এস্টাবলিশ করতে, সেটা হচ্ছে যে আমাদের একটা, এটাও রমি স্যারের অবদান বলবো আমি, যে আমরা একটা ক্যাম্পাস অফিস স্পেস, যেটা আমাদের ডিন, তখন তৎকালীন ডিন স্যার জাহাঙ্গীর স্যার, শ্রদ্ধেয় স্যার আমাদের ছেড়ে চলে গিয়েছেন, আমরা অবশ্যই তার মাগফিরাত কামনা করি।
আশা করি আল্লাহ তাআলা ওনাকে তার ভালো কাজে উত্তম পুরস্কার দিবেন। ইনি উনার সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এই জিনিসটা পেতাম না। তার আগে তাহের স্যার ডিন ছিলেন, উনির আমলেই আমরা ওই যে কনফারেন্স রুমটা রেনোভেট করে দিয়েছিলাম। ওটাও কিন্তু একটা ডিন বড় অফিস কাজ কনফারেন্স। হয়েছে। জি, জি। ডিন অফিস কনফারেন্স রুম ওয়েল ইকুইপড করে একদম ফুল ডেকোরেশন আমরা করে দিয়েছিলাম এমবি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আবুল খায়ের গ্রুপের সহযোগিতায়। তো আমাদের প্রেসিডেন্ট সাহেব সবসময় এইসব ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে তার কথা স্মরণ করতে হবে, বিকজ উইদাউট হিম উই কুড নট হ্যাভ ডান দোজ থিং। এগুলো এক একটা মাইলস্টোন অ্যাক্টিভিটিস আমি বলবো, যেটা আমরা করেছি এবং এগুলো সবসময় থাকবে ক্যাম্পাসে, বিরাজমান থাকবে, সবাই দেখবে এবং অ্যাসোসিয়েশনের চলমান একটা ব্র্যান্ডিং বলবো আমি এই ধরনের কাজ। তো আমাদের অফিসটাকে আমরা এখন সেভাবে কাজে লাগাতে পারিনি, যেটাকে কেন্দ্র করে এখন আমরা অনেকবারই আলাপ করেছি যে এটাকে কিভাবে অ্যাক্টিভেট করা যায়। এখানে মূল আজকেও আমি আমাদের স্টুডেন্টদের সাথে এই গুগল মিটে আমরা ভার্চুয়াল কনফারেন্স করেছি। আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো খবর দেই, সেটা হচ্ছে যে আমাদের বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্টরা একটা উদ্যোগ নিয়েছে, তারা বিজ হরাইজন নামে একটা ম্যাগাজিন পাবলিশ করবে। আপাতত এটা অনলাইনেই পাবলিশ হবে। এখানে আমাদের স্যাররা কন্ট্রিবিউট করবেন, অ্যালামনাইরাও কন্ট্রিবিউট করবেন। আগামীকাল আমাদের যে এমবি অ্যাসোসিয়েশনের মিটিং আছে সেখানে আমি ওদেরকে ইনভাইট করেছি, ওদের একজন প্রতিনিধি, হয়তো 2-1 মিনিট আমি তাদেরকে সুযোগ দিব, তারা তাদের বক্তব্যটা তুলে ধরবে। আমরা এটাতে এনগেজ হতে চাই। এটা একটা ভালো উদ্যোগ আমি বলবো। এখানে সৃজনশীলতার বিকাশ এবং এই যে লেখালেখির মধ্যে আমাদের স্টুডেন্টরা ইনভলভ হবে এবং তারা বিজনেস নিয়ে লেখুক, লিটারেচার নিয়ে লেখুক, বা ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট নিয়ে লেখুক, কেরিয়ার নিয়ে লেখুক, যেটা নিয়েই লিখতে চায়, আমি বলেছি লেখো তোমরা। তোমাদের এই লেখনের মধ্য দিয়েই তোমাদের প্রতিভার বিকাশ ঘটবে এবং আমরাও অনেক কিছু শিখবো। আবার আমাদের মধ্য থেকে যারা ইচ্ছুক তারাও কন্ট্রিবিউট করবে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। এই যে একটা হাব তৈরি হবে, এর মধ্যে নলেজ শেয়ারিং হবে এবং এখানে আমরা কেরিয়ারটাকে ফোকাস করতে চাই, যেটা আমরা এতদিন বলে আসছি বাট করতে পারছি না, যে আমাদের কোনো কেরিয়ার ক্লাব নাই, কেরিয়ার ওরিয়েন্টেড সেরকম অ্যাক্টিভিটিস আমরা দেখছি না। আমরা এক্সট্রা কো কারিকুলার বা এক্সট্রা কারিকুলারে অনেক এফোর্ট দিয়েছি। আমরা ক্রীড়া অনুষ্ঠানে স্পন্সর করেছি, ফাইন, সেটারও প্রয়োজন আছে। তারপরে আমরা সামাজিক দায়িত্ব হিসেবে শীত বস্ত্র বিতরণ, সেটারও প্রয়োজন আছে। কিন্তু আমি মনে করি সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, কারণ আমরা যারা বিজনেস স্টুডেন্ট তারা আগামী দিনে বের হয়ে কি করব এই জিনিসটাই যদি তারা না জানে বা তারা বুঝতে না পারে, তারা যদি বিভ্রান্ত হয়ে বাজারে আসে, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। আজকে আমি যদি 89-তে আমাদের এই বিজনেস ফ্যাকাল্টি লঞ্চ হয়, আজকে 2020 সাল, 30 বছরেরও বেশি পেরিয়ে গেছি আমরা। তো এখনো যদি আমাদেরকে এটা নিয়ে ভাবতে হয় যে আমাদের একটা ছেলে কোথায় ইন্টার্নশিপ করবে, কিভাবে করবে, আদৌ করতে পারবে কিনা, তাহলে আমি বলবো যে এটা আমাদের ব্যর্থতা। তো আমরা এই ব্যর্থতার দায় নিয়েই এটাকে সফলতায় রূপান্তর করতে চাই। তো আমার আগামী দিনের স্বপ্ন বলি বা টার্গেট বলি বা কমিটমেন্ট বলি, সেটা হচ্ছে যে এই জায়গাটা নিয়ে আমি কাজ করতে চাই এবং এমবি অ্যাসোসিয়েশনকে আমি অবশ্যই চেষ্টা করব পুরোপুরি এখানে ইনভলভ হয়ে, এখানে অ্যাসোসিয়েশনের যে স্ট্রেংথ সেটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা এই জিনিসটাকে, কারণ আমাদের তো আমরা সবাই জানি, আমরা আমাদের অনেক স্টুডেন্ট বা অনেক আমাদের অ্যালামনাইসরা আছেন যারা বাইরেও এখন ভালো প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, জব করছেন, দেশে তো আছেনই, অনেক টপ মাল্টি ন্যাশনালে জব করছেন। সো উই নো ভেরি ওয়েল যে একটা প্রোডাক্ট কিভাবে বাজারে ছাড়তে হবে। তো আমরা কিন্তু সেটা করছি না, আমাদের ছেলে পেলেগুলোকে আমরা সেভাবে যত্ন নিচ্ছি না এবং সেই গ্রোমিংটা কিন্তু আমরা দিচ্ছি না। তো এটা আমাদের করতে হবে এবং আমি তো সেই পর্যন্ত যেতে চাই যে আমরাই এই অফিসটাকে কেন্দ্র করে, এটাই হবে
প্লেসমেন্ট অফিস। কেরিয়ার অফিস মানে কি, এখান থেকেই আমরা বলে দেব যে এই ছেলেটাকে আমরা অমুক কোম্পানিতে পাঠাচ্ছি, তো ওই কোম্পানি আমাদের রিকোয়েস্ট রাখতে মানে অবলাইজড হবে। সেরকম একটা অবস্থান যদি এমবিএ অ্যাসোসিয়েশন তৈরি করতে পারে, তাহলে আমি বলবো যে আমাদের এই প্রচেষ্টা, 30 বছরের সাধনা বা এতদিনে যেই যত কিছু আমরা করেছি, তাহলেই যাই আমরা বলবো যে আমরা আমরা আমাদের অনেক সফলতা আছে, ব্যর্থতাও আছে, কিন্তু সার্থকতাটা আরো বড় জিনিস। আমি বলবো সফলতার চেয়েও সার্থকতা, যে আমাদের এই যে এমবিএ অ্যাসোসিয়েশন করার সার্থকতা তখনই আমি বলবো যে আমরা সার্থক, তখন যখন আমি যে একটা ছেলে আজকে পরীক্ষা দেওয়ার পরের দিন আমি তার দায়িত্ব নিচ্ছি যে সে কোথায় ইন্টার্নশিপ করবে, আর ইন্টার্নশিপের পরে তার যাত্রাটা আসলে কোন দিকে ধাবিত হবে বা কোথায় তাকে আমরা পাঠাবো, এতটুকু পর্যন্ত যদি আমরা করতে পারি, তাহলেই আমি বলবো যে আমরা অ্যাজ এ প্রফেশনাল অ্যালামনাই আমরা সাকসেসফুল। অনেক ধন্যবাদ। কিছু প্রশ্ন নিয়ে আসলে আমাদের অনেক অডিয়েন্স প্রশ্ন করছে, আমরা এখন যদি কিছু প্রশ্ন না নিই তাহলে আমাদের সময় খুব কম। বলছে তারিক সাইফুল্লাহ আলভি জিজ্ঞেস করছে, আসসালামু আলাইকুম, উড ইউ প্লিজ টেল অ্যাবাউট দ্য ফিউচার ক্যারিয়ার পাথ আফটার দ্য প্যান্ডেমিক, স্পেশালি ফর বিজনেস গ্রাজুয়েটস। আপনার একটা ওপিনিয়ন চাই আর কি। ধন্যবাদ আলবিকে। আলবিকে তো তুমিও নিশ্চয়ই চিনছো, যে সে আমাদের অ্যাকাউন্টিং এর ছাত্র, এবং আমরা যে এই ডকুমেন্টারিটা করেছিলাম গত কনভেনশনে এমবিএ অ্যাসোসিয়েশন, সেটার পরিচালক ছিল আলবি। তো তার তো কেরিয়ার নিয়ে ভাবনা করার কথা না, সে তো অলরেডি কেরিয়ারের মধ্যেই আছে। সে একটু বড় একটা কাজ করেছে, সেটার কোয়ালিটি দিয়ে আমাদের প্রশ্ন আছে যে কোথায় কোথায় ভুলগুলো হয়েছে, সেগুলো আরো সুন্দর করা যেত কিনা, বা সামনের দিকে আমরা আরো কিভাবে আরো বেটার একটা ডকুমেন্টারি করতে পারি, সেটা নিয়ে হয়তো আমরা কথা বলবো ফিউচার। কিন্তু প্রথম কাজটা যে সে সাহস নিয়ে করেছে এবং ঠিক সময় মতো ডেলিভার করেছে, তো সেজন্য তাকে অবশ্যই কনগ্রেচুলেট করি, আমি তাকে ধন্যবাদ জানাই, এবং এমবিএ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও তাকে অনেক কি বলবো, আই এম গ্রেটফুল। তো তারপরেও বলি যে কেরিয়ার যেহেতু আমাদের একটা জীবনে বেঁচে থাকার অবলম্বন, আমি কেন পড়াশোনা করছি, আলটিমেটলি আমাকে একটা কর্মজীবন বেছে নিতে হবে। তো আমাদের যে শিক্ষার পদ্ধতি বা গতানুগতিক ধারা, এখানে যেভাবে চিন্তার কাঠামোটা তৈরি হয়ে আছে, যে আমাদের মধ্যবিত্তের মধ্যে একটা সবসময় ইনসিকিউরিটি ফিলিংস থাকে, যে আমি যদি সরকারি চাকরি পেতাম তাহলে সবচেয়ে সিকিউর, আমার আর কিছু চাই না জীবনে। এটা আমরাও ছোটবেলা থেকে শুনে আসছি, এখনো হয়তো বাবা মারা সেরকমই বলে থাকবেন, আমি জানি না এখনকার ছেলেদেরকে গার্ডিয়ানরা কি বলেন। কিন্তু আমি বলবো যে প্রথম কাজ হচ্ছে যে উই নিড এ কমপ্লিট রিসেট অফ আওয়ার মাইন্ডসেট। এটা হচ্ছে 1 নম্বর, যে আমাদের মন থেকে ওই ইনসিকিউরিটি এবং সিকিউরিটির কোনো প্রশ্নই রাখা যাবে না, এটা একদমই বাদ। কি হবে সেটা সময়ই বলে দেবে, কিন্তু আমি অন্তর থেকে আসলে কি হতে চাই, বা আমার কোনটা প্যাশন, আমি কোন কাজটা এনজয় করি, কোন কাজের ভেতর আমি সবচেয়ে বেশি আনন্দ পাই, সেই জিনিসটা যদি আমি আবিষ্কার করতে না পারি, তাহলে আসলে ক্যারিয়ার চুজ করা ডিফিকাল্ট। আমি যদি মনে করি অমুক আমার বড় ভাই বা আমার ছোট ভাই কি করলো, তাকে দেখে আমি জেলাস হয়ে গেলাম যে না আমাকেও এটা হতে হবে, তাহলে আমি বলবো যে ভুল করার সম্ভাবনা হচ্ছে 90%। আর হ্যাঁ, সিকিউরিটির একটা ব্যাপার
থাকে, কিন্তু আমাদেরকে এখন বুঝতে হবে যে একটা জব ওপেনিং এর জন্য এখন হাজার হাজার ছেলে, যেমন এই যে বিসিএস পরীক্ষা দেওয়া হচ্ছে, মানে লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দিচ্ছে, কিন্তু জব হচ্ছে হয়তো কয়েক হাজার। আমি ঠিক জানি না যে একটা পদের পিছনে কতজন কমপ্লিট করছে। ইটস ট্রিমেন্ডাস, মানে এটাকে কিভাবে ডিফাইন করা যায় আমি জানি না, বাট এটা অসুস্থ একটা পরিবেশ তৈরি করছে আমি বলবো। তো সেজন্য নিজের কেরিয়ার নিজেকে তৈরি করতে হবে, এভাবেই চিন্তা করতে হবে যে আমি গতানুগতিক ধারায় না গিয়ে কিভাবে নিজের কর্মজীবনটাকে এগিয়ে নেব। আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নটা করেছে খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম, he wanted to be an entrepreneur, so what should I do in my first step? উদ্যোক্তা হওয়ার জন্য প্রথম স্টেপটা কি? জাস্ট দ্য ফার্স্ট স্টেপ। উদ্যোক্তা হওয়ার ব্যাপারে আমরা তো আগেই আলাপ করেছি যে অ্যাকচুয়ালি আইডিয়াটা, একটা স্টেপ, আইডিয়া প্রথম জেনারেট হচ্ছে যে আইডিয়া জেনারেট করতে হবে, এটা ছাড়া শুরু করা যাবেই না। আরেকটা ছোট প্রশ্ন, এটা হচ্ছে তারিক সাইফুল্লাহ আলভি এগেইন। আলভির আরেকটা প্রশ্ন, what is the fundamental difference between a leader and a manager? বেসিক ডিফারেন্স হচ্ছে একজন ম্যানেজার সবসময় ইনসিকিউর ফিল করেন, মানে উনি কখনো চান না যে আরেকজন ম্যানেজার তৈরি হোক, আর একজন লিডার সবসময় চান যে তার পদটা তার জুনিয়র একদিন নিয়ে নিক এবং তিনি আরো উপরের ল্যাডারে যাবেন। সিম্পলি আমি এতটুকুই বুঝি। আমার এক প্রিয় শিক্ষার্থী রিফাস শাকিল, ভেরি প্রমিনেন্ট সোশ্যাল মিডিয়াতে, রিফাস শাকিল একটু অনুরোধ করেছে যে প্লিজ শেয়ার সাম স্টার্টআপ আইডিয়াস ফর স্টুডেন্টস ইফ ইট পসিবল। এখন কোভিড সময় আমাদের স্টুডেন্ট অনেকে ক্রাইসিসে আছে, অনেকে টিউশন বলতে কিচ্ছু নাই, টাকা পয়সা নাই, অনেকে ঘর ভাড়া দিতে পারছে না, বিভিন্ন ম্যাসের, অনেকে বাড়িতে গিয়ে আর ফেরত আসতে পারছে না, অনেকে অনেক জায়গায় টিউশন দিতে পারছে না, তো দে আর ইন ট্রাভেল রিয়েলি। সো এই অবস্থায় সে জানতে চাচ্ছে আসলে কয়েকটা যদি স্টার্টআপ আইডিয়াস, স্টুডেন্ট ফ্রেন্ডলি স্টার্টআপ আইডিয়াস থাকতো তার জন্য ভালো হয়। আমি মানে আইডিয়া এখানে দেওয়াটা আসলে ডিফিকাল্ট, তারপরও চেষ্টা করব, কিন্তু আমি যতটুকু জানি যে অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি দে আর ইমপ্লিমেন্টিং দেয়ার আইডিয়া। এটা তুমিও জানো, আমিও জানি যে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু এখন এন্টারপ্রেনার হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে এবং তারা খুব ভালো করছে এবং দে আর এনজয়িং দেয়ার কি বলবো ইনিশিয়েটিভ বলি বা প্রজেক্ট বলি, যেটাই বলি, কাজটাকে তারা এনজয় করছে, এই জন্যই তারা ভালো করবে আমি বলবো। তবে তাদের টার্গেট থাকতে হবে যে তারা আসলে এরপরে কোন স্টেপে কোথায় যেতে চায়, একটা প্ল্যান থাকতে হবে। সো যারা এখন এই মুহূর্তে ক্রাইসিসে পড়ে কিছু করতে চায় তাদের জন্য আসলে মানে বেশি অ্যাডভাইস করা ডিফিকাল্ট, বিকজ এই চিন্তা ভাবনাটা যদি আমাদের আগে থেকে না থাকে তাহলে আমি হুট করে আরেকজনের আইডিয়া নিয়ে কাজ করা ডিফিকাল্ট। আইডিয়াটা কিন্তু নিজের ভেতর থেকেই আসতে হবে। আমি চারপাশ দেখে শুনে, আজকাল প্রচুর ওয়েবিনার হচ্ছে, প্রচুর পেজ আছে যেখানে আইডিয়া শেয়ার করা হয়। তো তবে আমি যেটা বুঝি যে সামনের দিনে এবং আজকের দিনেই অলরেডি আমরা, যেমন আমি গতকাল বা পরশু পড়ছিলাম ব্যাংকের এমডিদের একটা ইন্টারভিউ, এরকম লাইভ ইন্টারভিউর মতো সেশন হয়েছিল, এটা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা করেছিল। পরে তারা সেই কন্টেন্টটাকেই আবার তাদের পত্রিকায় রিপোর্ট আকারে ছাপিয়েছে। তো সেখানে দেখলাম ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আরেফ হোসাইন সম্ভবত, উনি বললেন যে আমরা অলরেডি ডিসাইডেড, মানে দে আর অলরেডি ডিসাইডেড, কি ডিসাইডেড, যে ওয়ার্ক ফ্রম হোম উইল বি পার্মানেন্ট ফর দেয়ার হেড অফিস। তার মানে হচ্ছে যে
এটা যে শুধু উন্নত বিশ্বেই হচ্ছে তা না, আমাদের দেশেও কিন্তু ঘটে যাচ্ছে পরিবর্তনটা একদম চোখের সামনে। এবং তাদের প্রায় 1400-1500 লোক হেড অফিসে কাজ করে, কিন্তু ওনারা এই মুহূর্তে হেড অফিস রান করছেন অনলি 300-400 পিপল, যারা ফিজিক্যালি থাকেন অফিসে এবং সম্ভবত তারা রোস্টার করছেন, প্রত্যেকেই প্রতিদিন আসছেন না। আর বাকিরা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম মোটামুটি চালিয়ে যাচ্ছেন। তো এটার এগেনস্টেও অনেকে অনেক কথা বলছেন, আমি শুনছিলাম গতকালকেও কিছু লাইভ প্রোগ্রামে দেখছিলাম যে অনেকেই কমপ্লেন করছেন যে ডিফিকাল্টিজ ফেস করছেন। কিন্তু আলটিমেটলি অপশন তো লিমিটেড, আমাদেরকে অনেক বেশি ডিজিটাল মিডিয়ার উপরে নির্ভর করতে হবে। তাহলে এই বাস্তবতাটা যদি আমি এখন আমার মাথায় নেই যে আগামীর দিনে, যেমন আজকের দিনে কোনো পত্রিকা প্রিন্ট হচ্ছে না তেমন ভাবে, প্রিন্টেড কোনো পত্রিকা তো আসছে না, আসছে না, যার ফলে ওখানে কোনো বিজ্ঞাপনও নেই, আছে নেই। তাহলে বিজ্ঞাপনটা যাচ্ছে কোথায়? বিজ্ঞাপন কি লাগবে না কোম্পানিগুলো? বরং আরো বেশি করে লাগছে বিজ্ঞাপন। কেন লাগছে? বিকজ সবার বিক্রয় কিন্তু পড়ে গিয়েছে, মোস্ট অফ দি প্রোডাক্ট। তারা এখন স্ট্রাগল করছে সার্ভাইভ করার জন্য। সো দে হ্যাভ টু ফোকাস অন প্রমোশন, ফোকাস অন মিডিয়া ক্যাম্পেইন, অনেক কিছু। তো তাদের এই প্রমোশনাল এবং অ্যাডভার্টাইজমেন্ট, এই যে সেলস বৃদ্ধি করার যে টেকনিকটাকে রিইনভেন্ট করতে হবে। এটা করতে গেলে তাদের কিছু অর্গানাইজেশন লাগবে, যেগুলো মূলত আমাদের মতো স্টার্ট আপই হবে, এগুলি কোনো বড় অর্গানাইজেশন করবে না। তো এই বাস্তবতাটা যদি আমি ধরে নেই, তাহলে এটাকে কেন্দ্র করে আমরা কি করতে পারি? এখন এটা করতে গেলে আমার কিছু স্কিল থাকতে হবে, আর আমি যদি সেই স্কিলটাই আমার না জানা থাকে, যেমন আজকে আমরা যখন বিজ হরাইজন নিয়ে কথা বলছিলাম ছেলেদের সাথে, তাদেরকে আমি বলছিলাম যে তোমরা গ্রাফিক্স কিভাবে করছো, তোমাদের পত্রিকা করলে তো তোমার গ্রাফিক ডিজাইন লাগবে। তো ওরা বললো যে এভাবে এভাবে আমরা করছি, আমাদের কিছু ফ্রেন্ডস আছে। তা আমি বলছি যে শুধু ফ্রেন্ডস থাকলে হবে না, কারণ এই পত্রিকাটা আজকে যদি শুরু করি আমরা, এটা যুগ যুগ ধরে চলতে হবে। এটা আজকে করলাম, আমি বের হয়ে গেলাম, পত্রিকা বন্ধ হয়ে গেল, দেন ইউ শুড নট ডু ইট। তাহলে আমার পরে কে গ্রাফিক্সটা দেখবে? তাকেও আমি তৈরি করে যেতে হবে, সে তার পরের জনকে তৈরি করবে। এভাবে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যারা পাইপলাইনে আছে তাদেরকে এই এক্সট্রা স্কিল গুলো কিন্তু জেনে ফেলতে হবে, কারণ আগামী দিনে এগুলো ছাড়া জব হবে না, এগুলো ছাড়া সার্ভাইভ করা যাবে না, এগুলো ছাড়া কেরিয়ার হবে না। আমি নিজেও কিছু করতে চাইলে, যেমন আমি যদি আজকে অনলাইনে ই কমার্স নিয়ে কাজ করতে চাই, এখন তো সেটাই হচ্ছে যে সবচেয়ে ভালো অপশন, ঘরে বসে ই কমার্সে কিছু সেল করা। আমি যদি মাস্ক সেল করি, আমি স্যানিটাইজার সেল করি, এটাও একটা বিজনেস হতে পারে। কিন্তু সেটা করতে গেলেও আমাকে গ্রাফিক্স লাগবে, আমার পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় জানতে হবে, একটা পেজকে প্রেজেন্টেবল করতে হবে, সেটাকে প্রমোট কিভাবে করা যায় সেটা বুস্ট আপ করার টেকনিক গুলো জানতে হবে। তাহলে এই এই স্কিল গুলো আমি, এর ভিতরে অনেক ফ্রি কোর্স কিন্তু বিভিন্ন গ্লোবাল ইউনিভার্সিটি থেকেও অফার করা হচ্ছে এই সমস্ত বিষয়ে। তো ফ্রি কোর্স দিয়েও যদি আমি নিজের স্কিলটাকে তৈরি করে নিতে পারি 1 মাসে, 2 মাসে, 3 মাসে, যেটাই হয়। পাশাপাশি আমি ট্রাই করলাম যে ইমিডিয়েট কি করা যায়, আসলে কি অনলাইনে আমি বাচ্চা পড়াবো, না অনলাইনে একটা স্কুল খুলে দিব 10 মিনিট স্কুলের মতো। আমি জানি না, আসলে হতে পারে অনেক কিছু। 10 মিনিট স্কিল তো একদিনে হয়নি। এটা যখন শুরু হয়েছিল তখন কেউ চিনতো না, কিন্তু তারা জানতো যে এই ধরনের ফিউচারটা আছে সামনে। তো সে হয়তো আরো 10 বছর আগে এই ভাবনাটা ভেবেছিল বলে আজকে সেই জায়গায় এসেছে। তো সেই জন্য বলছি আইডিয়াটা আসলে নিজের ভেতর থেকে আসতে হবে এবং নিজেকে অনেক অনেক ভাবতে হবে। আর 1000টা আইডিয়া থেকে হয়তো একটা ক্লিক করবে, 2টা ক্লিক করবে, সবগুলো একটা রিসার্চ, একটা গবেষণা বলছে 3000 আইডিয়া থাকলে একটা সফল আইডিয়া হতে পারে। 3000 যদি একজনের মস্তিষ্কে আইডিয়া থাকে, এর মধ্যে সফল আইডিয়া হওয়ার সম্ভাবনা একটা। ভেরি ন্যাচারাল, ভেরি ন্যাচারাল। আমি আরো কিছু কমেন্টস নিয়ে নিই, আরো আপনার অনুমতি দিলে আরো কিছু কমেন্টস নিয়ে নিই।
Sure, sure. একজন তরুণ উদ্যোক্তা সেলিম মাহবুবুর, অনেক প্রমিজিং উদ্যোক্তা, আপনাকে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাদের আসসালাম। তৌসিফ এফবিডি এর এক্স প্রেসিডেন্ট উইশ করেছে, গ্রেট টু সি টু ব্রাইটেস্ট মাইন্ডস টুগেদার, একটু খুশি হয়েছি। আহসানুল্লাহ আমাদের এমবি অ্যাসোসিয়েশনের খুবই অনেক ব্যস্ত একজন ইয়ং মেম্বার, যে সবসময় মিটিং এ থাকে। হ্যাপি টু সি অ্যাগেইন এন্ড লিসেন আ ভ্যালুয়েবল ডিসকাশন ফ্রম টু ফেভারিট পার্সোনালিটিস অফ এমবি অ্যাসোসিয়েশন, ইউনিভার্সিটি অফ চিটাগং। এছাড়া আপনি একটু আগে যে কথাটা বলেছেন ই কমার্স রিলেটেড, আমাদের একজন শিক্ষার্থী জয়া আমিন, জয়া একটা প্রশ্ন করেছে, ওয়ান অফ মাই ফেভারিট এন্ড ইন্সপিরেশন টু বিকাম অ্যান এন্টারপ্রেনিউর তানভীর এমএইচ আরিফ স্যার। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার, হোয়াট মে কাম আফটার প্যান্ডেমিক সিচুয়েশন ফর ই কমার্স? আমি একটু সামনে নিয়ে আসি এটা। ইয়েস, আমার মনে হয় সামনে এসেছে যে হোয়াট মে কাম আফটার প্যান্ডেমিক সিচুয়েশন ফর ই কমার্স। এটা তো Yes, সার্ভাইভ thank- করবে নাকি, না নতুন কিছু আসবে? না, e-commerce will boom, I think. This is my perception বলি বা assumption বলি। The e-commerce already booming, e-commerce আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে এমন কিছু নাই যে ই-কমার্সে সেল হচ্ছে না। কারণ হচ্ছে যে যদি সেটা না হতো তাহলে আলিবাবা কেন বাংলাদেশে ইনভেস্ট করবে? আপনি আমাকে বলেন। তারা তো এখন থেকে আরো ধরেন 20-30 বছর সামনে দেখতে পায়, বা অ্যাটলিস্ট দে বিলিভ দ্যাট দে নো দ্য ফিউচার। এবং আমি বলবো যে আমাদের মতো দেশে আমরা যদি এন্টারপ্রেনার হতে চাই তাহলে জ্যাক মাকে দেখেন, ফ্রম হোয়ার হি স্টার্টেড, এবং তার কথাগুলো শুনেন, তার জার্নিটা ফলো করার চেষ্টা করেন। উনি কিন্তু সবসময় বলেছেন যে সাকসেস স্টোরি শুনে লাভ নেই, তুমি ফেইলিওর স্টোরি পড়ো, then you will realize why they failed and you should not do the same mistake so that you don't fail. এটাই হচ্ছে যে তার কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে নেভার গিভ আপ। তুমি একবার হারবা, দুবার হারবা, তিনবার হারবা, হারতেই জিতবা। সো নেভার গিভ আপ, এই অ্যাটিটিউড, মানে সে বলছে যে আজকে অন্ধকার, কালকে আরো অন্ধকার, কিন্তু পরশু তো আলো আসবে, এটাই তো হচ্ছে বাস্তবতা। সেই আলোর আশাটা বুকে যদি আমি ধারণ না করি তাহলে আমার পক্ষে এন্টারপ্রেনার হওয়া বা ই কমার্স বলি কিংবা যে কোনো ধরনের বিজনেস প্ল্যাটফর্মই বলি না কেন, সার্ভাইভ করা কঠিন। কারণ আমি নিজেও অনেক গত 5 বছর কেন, তার আগে থেকেও আমি বিজনেস ট্রাই করছি। আমি চাকরি ছাড়ার আগেই একটা বিজনেস আমরা টেক ওভার করে আবার সেটাকে ডাইভেস্টমেন্টে গিয়েছি, বিকজ উই কুড, আমরা দেখতে পেলাম যে এটা যদি আমি আরো রান করি দেন উইল বি সাঙ্ক। সো ওই টাইমে একজন বায়ার খুঁজে পেলাম যে 5 কোটি টাকা ক্যাশ ইনভেস্ট করতে রাজি হলো, তাকে দিয়ে আমরা আমাদের ইনভেস্টমেন্টটা ক্যাশ করে ফেললাম, বিকজ উই নিউ দ্যাট দ্যাট বিজনেস ইজ নট গোয়িং টু সার্ভাইভ। সো ওটা জানাও একটা এন্টারপ্রেনারের বড় একটা কোয়ালিটি, যে কোন সময় আমাকে ফেরত আসতে হবে। আমি হয়তো ভালো ভেবে গেলাম, একটু যেহেতু সময় দ্রুত যাচ্ছে, আমি একটু মাঝে মধ্যে হস্তক্ষেপ করছি, আপনি আমাকে মাফ করে দিবেন। মঞ্জুরুল ইলাহি ওরফ আরেকজন এমবি অ্যাসোসিয়েশনের ইয়ং ভলান্টিয়ার, খুবই ভালো ভলান্টিয়ার। অল অফ देम আর মাই রিক্রুট অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো প্রশ্ন করেছে আপনার কাছে, হোয়াট উইল বি দ্য ফিউচার সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি আফটার প্যান্ডেমিক ফর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ? এবং অবভিয়াসলি আমরা জানি আপনি বাংলাদেশের যে কয়জন টপ সাপ্লাই চেইন লিডার আছে তার মধ্যে একজন। ধন্যবাদ আমাকে এই প্রশ্ন করার জন্য। যদিও এই মুহূর্তে তো আর আমি সাপ্লাই চেইনে নেই, বাট ম্যানেজিং মাই ওন সাপ্লাই চেইন, সেটাও আরেকটা সাপ্লাই চেইন। তো সাপ্লাই চেইন বলতে আসলে এই মুহূর্তে এখন আর
কোনো স্পেসিফিক ফাংশন নেই। সাপ্লাই চেইন বলতে পুরো এন্ড টু এন্ড বিজনেসটাকেই বোঝানো হয়। আমি যদি সংক্ষেপে বলি যে একটা সোর্সিং থেকে শুরু করে কাস্টমারকে ডেলিভার করা পর্যন্ত এই পুরোটাই কিন্তু সাপ্লাই চেইন। তো একটা বিজনেস সিস্টেম যদি অতটা ইন্টিগ্রেটেড না হয়, যে একটা মনিটরে আমি এই এন্ড টু এন্ড পিকচারটা যদি না দেখতে পারি, তাহলে সাপ্লাই চেইন ফেইলিউরের সম্ভাবনাটা বেড়ে যাবে। কারণ হচ্ছে এত ফাস্ট মুভিং দুনিয়াটা, এত আনসার্টেন দুনিয়াটা এখন, যে কোনো মুহূর্তে যে কোনো একটা ঘটনার ফলে আমার পুরো সাপ্লাই চেইন কিন্তু ডিসরাপ্ট, যেটা হয়েছে আমাদের এই কোভিড-19 কিন্তু হয়েছে। আমাদের যে মেজর যে এক্সপোর্ট বিজনেস, সেটা হচ্ছে আরএমজি সাপ্লাই চেইন কিন্তু টোটালি ডেভাস্টেটেড ছিল ফর 2-3 মান্থ। তখন চায়না এফেক্টেড হলো ডিসেম্বর, জানুয়ারি, মার্চ কিন্তু ওরা কিছুই দেখছিল না, পুরোটাই অন্ধকারে ছিল আমাদের আরএমজি থেকে। মার্চের পরে এসে চায়না স্টার্টেড রিওপেনিং দেয়ার। তো এটা কেন হয়েছে? বিকজ দে আর ফুলি ডিপেন্ডেন্ট অন চায়না। তাদের আর কোনো অল্টারনেটিভ থিঙ্কিংও ছিল না যে এটার কোনো বিকল্প হতে পারে কি পারে না। তো এখন যেটা দাঁড়াচ্ছে যে চায়না প্লাস ওয়ান, হ্যাঁ, এইটা একটা কথা বলা হচ্ছে যে আফটার প্যান্ডেমিক আমরা ভাবছি যে চায়নার পাশাপাশি আরেকটা আমাদের সোর্স থাকতে হবে যেখান থেকে চায়না বন্ধ হলে আমি পারবো। বাট এটাও আমার কাছে মনে হচ্ছে যে খুব প্র্যাকটিক্যাল না। এটা হচ্ছে যে আপাতত ভাবছি, আমরা একটা বিপদে পড়ে আরেকটা বিপদের দিকে হাঁটছি, এরকমই মনে হচ্ছে আমার। তো পুরো ব্যাপারটা হচ্ছে যে আমাকে অনেক বেশি ফ্লেক্সিবল হতে হবে, অনেক বেশি ইনফরমেশন রাখতে হবে, অনেক ইন্টিগ্রেটেড থাকতে হবে, যে আমার সামনে সবসময় আমার পিকচারটা থাকছে, কোন প্রোডাক্টটার মাধ্যমে কি তৈরি হচ্ছে, কোনটা কোত্থেকে আসছে। এই মুভমেন্টটা আমার ইআরপি সিস্টেম বলি বা বিজনেস মডেল সামনের দিনে আরো বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হবে এই সমস্ত ডিসিশন মেকিং এর জন্য, সেটাই আমি দেখছি আর কি। যার ফলে মানুষের ভূমিকাটা হয়তো কমে যেতে পারে অনেকটা। অর্থাৎ 3 জনের কাজ একজন করবে বা 4 জনের কাজ একজন করবে, এরকমও হতে পারে। তো লেস হিউম্যান হয়ে যেতে পারে সাপ্লাই চেইনটা। এটা একটা মানে ঝুঁকির বিষয় বলেই আমার কাছে মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের আনোয়ার কবির রুমি স্যার আমাদের জন্য বেশ কিছু উইশ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে, থ্যাঙ্কস টু বোথ ফর হোল্ডিং such a wonderful discussion. Appreciate your concern for our beloved organization MAUC. Stay safe. May Allah protect all of us. আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এবং আমরা জানি যে এমবি অ্যাসোসিয়েশন এই কোভিড টাইমে খুব ব্যস্ত সময় কাটাচ্ছে, অ্যালামনিদের জন্য একের পর এক উদ্যোগ নিচ্ছে এবং সাম্প্রতিককালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো অক্সিজেন সহ অক্সিজেন সিলিন্ডার, আবার পালস অক্সিমিটার, চিকিৎসা সামগ্রী ডিস্ট্রিবিউট করেছে। ঢাকাতেও একটা হাসপাতালের বা সাথে চুক্তিবদ্ধ হয়েছে যেন আমাদের অ্যালামনিরা ঢাকাতে করোনা আক্রান্ত বা এই সংক্রান্ত চিকিৎসা পায়। সো এই করোনা সময়ে যে এমবি অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভিটিস একটু যদি সংক্ষেপে বলতেন। ধন্যবাদ। এই বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ ছিল যে আমরা অ্যাটলিস্ট চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের যারা মেম্বার তাদের জন্য কিছু করা। তো আমরা এই যে টেলিমেডিসিন সার্ভিসটা কিন্তু অন আছে, এটা সকাল থেকে রাত পর্যন্ত, সকাল 11টা থেকে রাত 11টা, আমরা যে কোনো সময়ে আমাদের প্রয়োজন হলে আমরা ডাক্তারকে ফোন করে কিন্তু অ্যাডভাইসটা নিতে পারছি। কারণ অনেকেই বলছিল যে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন, বিশেষ করে রাতের দিকে যারা অসুস্থ হন কোভিডে, তাদের অবস্থা খারাপ হয়ে যায় আর কি, তারা মেন্টালি অনেক সিক থাকেন, তাদের কাউন্সেলিং এর জন্য হলেও একটা ডাক্তার দরকার ছিল। তো আমরা সেই ব্যবস্থাটা করেছি। আমাদের 2 জন ডাক্তার, তার ভিতরে একজন আমাদের ভাবি, আমাদের সাইফ ভাইয়ের ওয়াইফ, সেকেন্ড ব্যাচ ম্যানেজমেন্ট। তো উনি সার্বক্ষণিক এই সেবাটা দিয়ে যাচ্ছেন। আরেকজন ডাক্তার চট্টগ্রামের, উনি প্রফেশনাল ডক্টর, ওনাকেও আমরা এনগেজ করেছি। তারপরে যেটা হচ্ছে যে যেটা একটু আগে বলা হচ্ছিল যে ঢাকায় একটা হসপিটাল ঠিক করা, চট্টগ্রামে কিন্তু অনেকগুলো হসপিটালের সাথে আমরা কথা বলে রেখেছি।
তো এই মুহূর্তে যেটা চট্টগ্রামের পরিস্থিতি দেখছি আমরা, সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়তই খোঁজ খবর রাখছি। যেমন মানাহিল তারাও হসপিটাল চালু করেছে, বিদ্যানন্দ হসপিটাল চালু করেছে সিএমপির সহযোগিতায়। সো আমাদের সিটি কর্পোরেশনের আইসোলেশন সেন্টার চালু হয়েছে 250 বেডের, ফিল্ড হসপিটাল গুলো চলছে। সো চিটংয়ে কিন্তু এখন ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে এবং অনেক জায়গায় ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। সো এটা নিয়ে প্যানিক করার কোনো প্রয়োজন নাই। আমাদের মেম্বার বা আমাদের রিলেটিভ, আমাদের ফ্যামিলি মেম্বার কেউ যদি হয়, তাহলে এমবি অ্যাসোসিয়েশন কিন্তু 24 আওয়ার্স রেডি আছে। যে কোনো সময় আমাদের যে হটলাইন গুলোর নাম্বার দেওয়া আছে সেখানে ফোন দিলে উই উইল অ্যাসিস্ট। যে কি করতে হবে, কোথায় যেতে হবে, অ্যাম্বুলেন্স সার্ভিস লাগবে, সবকিছুই কিন্তু ব্যবস্থা আছে। তো এটা গেল মেম্বারদের ক্ষেত্রে। তো আমার যেটা বক্তব্য ছিল যে আমরা আরো গ্রেটার কমিউনিটি, অর্থাৎ আমাদের অ্যালামনাই, হয়তো তিনি মেম্বার হননি, বাট হি ইজ অলসো আওয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। তো তাকেও আমরা কভার করতে পারি কিনা সেই জিনিসটা দেখতে হবে। এখন যদি এরকম কোনো কল আসে যে আমাদের একজন গ্রাজুয়েট অসুস্থ হয়ে গেল, আমরা কি তাকে অ্যাটেন্ড করবো না? আমার মনে হয় সেটাও আমরা করব। তো সেই বিষয়ে আমাদের অফিসিয়ালি কোনো সার্কুলেশন না থাকলেও আমি অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সেটাও অ্যাটেন্ড করব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে যে কমিউনিটির জন্য কিছু করা, সেই দায়িত্ব থেকেই আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কিন্তু গিয়েছি এবং চেষ্টা করেছি আমাদের হাত বাড়িয়ে দিতে, এবং এরকম আরো কিছু উদ্যোগ হয়তো সামনে আমরা নিব। সেটা কালকের মিটিং এ আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। আপাতত। একটা এটাই। প্রশ্ন না নিয়ে পারছি না, আমাদের প্রোগ্রাম তো একেবারে শেষের দিকে, একেবারে লাস্ট মোমেন্টে আমাদের একজন প্রিয় সহকর্মী, অত্যন্ত ব্রিলিয়ান্ট সহকর্মী আওলাদ হোসেন সাগর, এখন ডেনমার্কে আছেন। এর আগে ইউরোপে মাস্টার্স করেছে, ওখান থেকে আপনার কাছে প্রশ্ন পাঠিয়েছে, লাইভ দেখছে। এই যে আপনার সামনের প্রশ্নটা, should give emphasis on blockchain based supply chain finance? এটা আসলে শিখতে হবে। আমি নিজেও এটা সম্পর্কে খুব বেশি জানি না, আমি চেষ্টা করছি আর কি জানা যায়। তবে ভবিষ্যতে সম্ভবত এটাই আসছে আর কি আমাদের সামনে, এবং এটাকে কিভাবে আরো ফ্যামিলিয়ার করা যায় সেটাই আমরা ভাবছি। তো ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য এবং আমাদের লাইভ দেখার জন্য সাগরকে। বাংলাদেশে আসলে একেবারে অবশ্যই আমরা দেখা করবো ইনশাল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা 1.5 আওয়ার, আমার নর্মালি প্রোগ্রাম হচ্ছে 1 ঘন্টা 10 মিনিটের মতো, সেখানে অলরেডি 1.5 ঘন্টা আপনি আমাদের সময় দিয়েছেন। অনেক ব্যস্ততার মাঝে আপনাকে পেয়েছি, অনেক চমৎকার করে আপনি অনেক কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এমবি অ্যাসোসিয়েশন কে আপনি কতটা ভালোবাসেন, এটাকে নিয়ে আপনি কত কিছু ভাবেন, এটা আপনার কথায় বোঝা যায়। আপনার ইমোশনস এখানে কাজ করে, আপনার স্বপ্ন রয়েছে, এটা আমরা বুঝি, এবং এই স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে সেটাও প্রত্যাশা করি। একেবারে নতুন প্রজন্মের জন্য, কোনো বিজনেস গ্রাজুয়েটস না, আর্টস, সায়েন্স, কমার্স, হোয়াট এভার দে আর, এই কোভিড সময়ে তারা আসলে কি করতে পারে, একটা মানে লাস্ট, এটাই লাস্ট, আপনি এই কোভিড সময়ে আমাদের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কিছু বলুন। তরুণ প্রজন্মের প্রতি আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে আমরা এই খুব দুঃখ নিয়েই বলবো আমি যে এই কোভিড সময়ে কিন্তু আমাদের নৈতিকতার অবস্থা যেটা উন্মোচিত হয়েছে সেটা খুব দুঃখজনক। তো আমরা চাই যে আমাদের নতুন প্রজন্ম এই অনৈতিকতা থেকে মুক্ত থাকবে এবং এই কোভিড সময়ে মানবিক মানুষ হিসেবে মানে তার সহযোগিতা সমাজের দিকে বাড়িয়ে দেবে। এটাই হচ্ছে যে তাদের কাছে চাও, কারণ তরুণ বয়সেই কিন্তু সমাজের জন্য কিছু করতে পারার যে আনন্দ সেটা বুড়ো বয়সে কিন্তু হবে না। আমরা সেই 91 রিলিফ নিয়ে দৌড়াদৌড়ি করেছি, আমাদের মনে আছে 91 ঘূর্ণিঝড়ে যখন চট্টগ্রাম প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তখন তো আমাদের বয়স খুবই কম, আমরা জাস্ট ইউনিভার্সিটি হয়তো সেকেন্ড ইয়ারে পড়ি, বাট উই ট্রাই something to do for our community. Maybe it was too small for them, but still that was from the core of our heart. So আমি বলবো তরুণ প্রজন্মের হার্টটা এখনো অনেক নিষ্কলুষ, অনেক পবিত্র। এই পবিত্র হৃদয় থেকে যেটা সে অনুভব করবে সমাজের জন্য, তার প্রতিবেশীর জন্য, তার পরিবারের জন্য, সেটাই সে করবে। আমি কোনো উপদেশ
তাকে দিতে চাই না। তো তার হৃদয়ে তাকে বলে দিবে আসলে সে কোন দিকে যায়, যদি সে হৃদয়বান মানুষ হয়ে থাকে। আশা অনেক করি অনেক পরিষ্কার। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আহ, আজকে এই পর্যন্তই। আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন, গ্রিন সোসাইটি বাংলাদেশের এই লাইভে এসে আমাদেরকে বাধিত করেছেন। তো আমরা অবশ্যই এটাকে মনে রাখবো সবসময়, আর ভবিষ্যতে আপনাকে আমাদের সাথে পাবো এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। অডিয়েন্স, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ছিলেন, যারা প্রশ্ন করেছেন, যারা লাইভে ছিলেন। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের চমৎকার চমৎকার প্রশ্ন গ্রিন সোসাইটি বাংলাদেশের অগ্রযাত্রা এগিয়ে যাওয়ার জন্য আসলে অনেক নতুন নতুন পথ তৈরি করে। আপনারা আমাদেরকে জানাতে পারেন আসলে আপনারা কোন ধরনের লাইভ প্রোগ্রাম দেখতে চান, যেহেতু আমরা ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং এন্টারপ্রেনিয়রশিপ রিলেটেড আলোচনা বেশি করে থাকি। এটা একটা স্কুল অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, আপনারা জানেন গ্রিন সোসাইটি বাংলাদেশ, সেই হিসেবে এই ধরনের বিষয় বেশি থাকে। তারপর আমরা বলে থাকি ট্যালেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড আপনাদের যে কোনো প্রকার সমস্যা যদি থাকে আমাদের ইমেল, আপনারা ইমেল করতে পারেন। আমাদের এক্সপার্ট যারা রয়েছেন তারা চেষ্টা করবে আপনাদের প্রবলেম নিয়ে কাজ করতে। আজ এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ওয়াজেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।